অপারেশন ফাইন্যান্স লিগ্যাল অ্যাফেয়ার্স নিয়ে। তো এখন দেখো যে আমাদের অপারেশন টিমটাকে আমি 5টা ভাগে ভাগ করছি মেইনলি। একটা হলো ফাইন্যান্স, মার্কেট অ্যানালাইসিস, তারপর স্পন্সরশিপ ডকুমেন্টেশন, রিক্রুটমেন্ট আর লিগ্যাল ডকুমেন্টেশন। আচ্ছা, শুরু করছো না আসিফ রেকর্ডিং? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই 5টা জিনিসের উপরেই হইলো ধরো তোমার অপারেশনস এর অনেকগুলা কাজ আছে। তো আমরা আমি একদম লাস্টেরটা থেকে শুরু করি, লিগ্যাল ডকুমেন্টেশন, ঠিক আছে? তো মেইনলি আজকে সেশনে তোমাদের ধরো আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব, প্লাস হইলো আমি যে ভুলগুলো করছি আমরা, কারণ আমরা এতদিন যে কাজগুলো করছিলাম আমাদের প্রত্যেকটা কাজ করতে অনেক দেরি হয়েছে, কারণ আমরা একদমই জানতাম না, আমাদের স্ক্র্যাচ থেকে জিনিসটা শিখে বা জিনিসগুলো ম্যানেজ করে করা লাগছে। তো তোমরা যখন নেক্সট বার কাজগুলো করবা তখন যাতে এই সমস্যাটা না হয়, এইটার জন্যই আমি ধরো তোমাদের আজকে জিনিসগুলো একটু দেখা দেওয়া, যাতে ধরো নেক্সট যখনই তুমি ডকুমেন্টেশন গুলো করবা বা অ্যাপ্রোচ গুলো করবা যাতে প্রবলেম গুলো ফেস না করো, আর আমরা কোথায় কোথায় এক্স্যাক্টলি ভুলটা করছি এই ভুলগুলো যাতে তোমরা না করো নেক্সট বার। আর মাঝে মাঝে রেসপন্স করে তাহলে বুঝতে পারবো যে ভিডিও চলতেছে, ঠিক আছে? হ্যালো, কথা শোনা যায়? জি ভাই, শোনা যাবে। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমেই যে 5টা ভাগ করছি তার মধ্যে থেকে আমরা লাস্টেরটা দিয়ে শুরু করবো, কারণ এটা ধরো একটু টাইম লাগবে আমাদের। তো লিগ্যাল ডকুমেন্টেশন ধরো ধরো এখন আমরা আমাদের গাড়ি রেডি, আমরা একটা কম্পিটিশন করব। এখন আমাদের একটা কম্পিটিশন করার জন্য গাড়িটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন গাড়ি নেওয়ার জন্য আমাদের মোট 5টা ধাপ ক্রস করতে হবে। ইউনি পারমিশন, ব্যাংক গ্যারান্টি, তারপর হইলো সিসিআই, আর হলো কাস্টমস, আর হলো এনবিআর। তো ইউনিভার্সিটি পারমিশনটার জন্য তোমার কি কি লাগবে ফার্স্ট আমরা আসি। তো তুমি যখন গাড়িটা বানালা, গাড়িটা বানানোর পর এখন বললা ভিসি কে যে আমরা গাড়ি নিয়ে যাব, তো ভিসি তো তোমাকে এমনি এমনি যেতে দিবে না অবশ্যই। ভিসি বলবে যে তোমার গার্ডিয়ানের পারমিশন নিয়ে আসো, ঠিক আছে? একটা হলো তোমার গার্ডিয়ান পারমিশন লেটার। এই গার্ডিয়ান পারমিশন লেটারটা এরকম হবে যে এখানে হলো একটা ধরো তোমার তারিখ, তারপর ধর এখানে একটা যে সাবজেক্ট থাকবে, এরপর তোমার ওই বডির মধ্যে থাকবে হইলো যে বলবা যে আমার কোনো দায়ভারের মানে তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ওইটার জন্য ইউনিভার্সিটি দায়ী না। এটা মোটামুটি বাংলাদেশের সব ইউনিভার্সিটির জন্যই সেম, এই প্রসিডিওরটা ফলো করা লাগে, না হলে আসলে বিদেশে যাওয়ার দায়ভারটা আসলে ভার্সিটি নেয় না কখনো। তো এই স্টেপটা পার করতে হবে, আর এই স্টেপ যখন পার করবা অবশ্যই কেউ সাইন নকল করবা না, ঠিক আছে? তো আমাদের একটা স্টোরি বলি। তো আমাদের এরকম একজন সাইন নকল করছে কয়েকটা, তো অ্যাকচুয়ালি বুঝে গেছে, বুঝছো? বুঝে যাওয়ার পর জাস্ট জিনিসটা ছুঁড়ে ফেলায় দিছে। তো জিনিসটা অপমানজনক ছিল। তো তোমরা আর কি এই জিনিসটা আর কি বাসায় অবশ্যই জানাবা, জানায় তারপর হলো যাবা। তো এটা গেল হলো আমাদের গার্ডিয়ান পারমিশন লেটার, আর একটা হলো ইনভাইটেশন লেটার, ঠিক আছে? তো ইনভাইটেশন লেটার কোনটা? আমাদের যে ভার্সিটি থেকে যে কম্পিটিশন থেকে ধরো তুমি ফর্মুলা ভারত বা ফর্মুলা ইম্পেরিয়াল বা ফর্মুলা চায়না যেটায় যাও, ওদের একটা ইনভাইটেশন লেটার পাঠাতে হবে। তো এই ইনভাইটেশন লেটারটা কিরকম হবে ওটা তোমাকে দেখাই আমি। আচ্ছা, এই ধরো আমার ইনভাইটেশন লেটার, ঠিক আছে? তো এখন দেখো এই ইনভাইটেশন লেটারটায় একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা কি দেখো, ওরা যখন আমাদের প্রথমবার লেটারটা দিছে, লেটারটায় এই যে দেখো এই নামগুলো ওরা দেয় নাই, মানে আমরা কারা কারা যাচ্ছি এটা ওরা একবারও উল্লেখ করে নাই যে কোন কোন টিমমেট যাচ্ছে। মনে করো 15 জন একটা টিম যাবে, এই 15 জনের টিমের নাম থাকা লাগবে। তো নামটা কেন থাকা লাগবে, কারণ তুমি যখন ভিসা নিতে যাবা, ভিসা তুমি যাচ্ছ এটা গ্যারেন্টি কি, মানে তোমাকে যে ইনভাইট করা হয়েছে এটা গ্যারেন্টিটা লাগবে ওদের। তো অবশ্যই এখানে যখন তোমরা ইনভাইটেশন চাবা কম্পিটিশনে, ধরো আয়োজক যারা তাদের কাছে চাবো, তখন অবশ্যই এখানে এখানে আরো একটা ভুল আছে। আমরা সেটা হলো ভিসা ইন্টারভিউ দেওয়ার সময়, ভিসা দিতে যাওয়ার সময় এই ভুলটা বুঝছি। ওরা বলছে যে আমাদের ভিসাটা আটকা গেছে, কারণ কি জানো, আমাদের এখানে নাম আছে কিন্তু নামের পাশে তো আমাদের পাসপোর্ট আইডি নাই। বুঝতে বুঝতে পারছো? তো পাসপোর্টটা না থাকার জন্য এই আহসানুল আমিন, যে ওই আহসানুল আমিন, বাংলাদেশের এই আহসানুল আমিন বা ফর্মুলাটের আহসানুল আমিন, এটা কিন্তু কেউ বুঝবে না। তো ওদের এটা ভেরিফাই করার জন্য অবশ্যই এখানে পাসপোর্ট নাম্বার লাগবে, ঠিক আছে? পাসপোর্ট নং। তো এইটা হলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ধরো ওদের ডকুমেন্টে ওরা সামহাও পাসপোর্ট নং দেয় নাই, তখন কি করতে পারো, তখন হলো লাগলে আমরা যেটা করতে পারি যে ডকুমেন্ট একটু এডিট করে পাসপোর্ট নাম্বার গুলো অ্যাটলিস্ট বসায় দিব,
যাতে আমাদের প্রবলেমটা না হয়। আমাদের সাথে যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য আমাদের ভিসা অনেক দিনের জন্য আটকায় ছিল, পরে লাস্টে যে একদম রিজেক্ট হয়েছে। আর অবশ্যই এখানে অথরাইজ সিগনেটরি একটা সাইন থাকা লাগবে। এখন আরেকটা ক্যাচ আছে, আরেকটা ক্যাচ হইলো ফর্মুলা ভারতের ক্ষেত্রে এটা। তো ফর্মুলা ভারতের ক্ষেত্রে হয় কি, ওদের একটা রুল আছে যেটা ওরা আমাদেরকে বলছে যে যদি ওপেন মানে ক্লোজ সার্কিট কোনো কম্পিটিশন, রেসিং কম্পিটিশন হয়, তখন ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগে, ইন্ডিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগে। তো যখনই আমরা আয়োজকের কাছ থেকে চাবো লেটার গুলা, তখন আমরা অবশ্যই মেনশন করব যে ইন্ডিয়ান হোম মিনিস্টারের কাছ থেকে, ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি থেকে, ইন্ডিয়ান হোম, আচ্ছা আমার হাতের লেখা অনেক বাজে, কিছু মনে করো না, এখানে আসলে বোর্ডে লিখতে পারি না ঠিক মতো। হ্যাঁ, ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি থেকে একটা পারমিশন লাগবে, বুঝছো? তো এই পারমিশনটা সহ দিতে বলবা। তো ওদেরকে যদি আমরা আগেই, ধরো আমাদের কম্পিটিশন ধরো আগস্টে, তো আমরা যদি ওদেরকে মার্চ বা এপ্রিলে বলে রাখি যে আমাদের এটা লাগবে, তখন কিন্তু ওরা অবশ্যই ইন্ডিয়ান হোম মিনিস্ট্রির পারমিশন ম্যানেজ করে দিতে পারবে। কিন্তু আমরা যদি একদম লাস্ট মোমেন্টে যে বলি, তখন ওরা পারবে না, আর আমাদের মতো অবস্থা হবে, তখন আমরা ভিসাটা পাবো না। আমাদের সময় ধরো সিচুয়েশন অনেক ডিফারেন্ট ছিল, তখন ধরো ওই যে জুলাই আন্দোলন চলতেছিল, ওই মাঝখানে আসলে ভিসা রিজেক্ট হইতোই এমনিও। তো এটা মাথায় রাখবা। এই সবাই শুনতেছো তো, মানে শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এইখানে হইলো ওদেরকে ডেট প্লাস হইলো লোকেশনটা ঠিক মতো দিতে বলবা যখনই, কারণ ওরা হলো তোমার এই ইনভাইটেশন লেটারটা তোমরা যেভাবে চাও ওইভাবে বানায় দেয়, এটা আর কি এই সুবিধাটা আছে। আচ্ছা, এটা গেল আমার ইউনিভার্সিটি পারমিশনের ক্ষেত্রে কি কি লাগতেছে। এখন দেখো, তো ইউনিভার্সিটি পারমিশন নিলাম, ইউনিভার্সিটি পারমিশন নেওয়ার পর আমার কি লাগবে, আমার লাগবে একটা ব্যাংক গ্যারান্টি। তো ব্যাংক গ্যারান্টিটা কেন লাগবে? ব্যাংক গ্যারান্টি হলো আমি যখনই কোনো কিছু এক্সপোর্ট বা ইম্পোর্ট করব বা বর্ডার ক্রস করব, তখনই চলে আসে ব্যাংক গ্যারান্টি, কারণ সবকিছুই হলো ওরা মেজার করে যে এটা একটা বাণিজ্যিক পণ্য। তো তোমার তাদের কাছে ধরো বাণিজ্যিক পণ্য আসে 1000টা, আর এরকম 1 লাখটা, আর সেখানে এরকম কম্পিটিশনে একটা, তো তারা আসলে কোনো কিছুই কম্পিটিশন হিসেবে চিন্তা করে না বাংলাদেশের সিস্টেমে আর কি। তো তারা চিন্তা করে যে এটা একটা বাণিজ্যিক পণ্য। তো এখন তাদের কি লাগবে, একটা ব্যাংক গ্যারান্টি লাগবে। তো এখন ব্যাংক গ্যারান্টি নেওয়ার জন্য তোমার কি কি লাগবে? এখন ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে দুইটা প্রসেস আছে, বুঝছো? এখন একটা হইলো যদি আমাদের ইউনি ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, ইউনিভার্সিটি যদি ভালো হয়, তো ইউনিভার্সিটি ভালো হইলে তো ওখানে ইউনিভার্সিটি বলবে যে আমাদের সব ড্রাইভার হইলো, মানে গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হলে বা পোর্টে কোনো ঝামেলা হইলে ড্রাইভার ইউনিভার্সিটির, যেটা আইওটির আছে, কিন্তু ডিপেন্ড করে কখন কে ভিসি আছে তার উপর। এটা বাংলাদেশের যে কোনো ভার্সিটির ক্ষেত্রে সেম, যে ভার্সিটি যদি তোমার অথরিটিটা নিতে রাজি হয় তাহলে আসলে প্রবলেম অনেকটা কমে যায়। তো আমাদের ক্ষেত্রে ভার্সিটি তখন রাজি হয় নাই, তো যেটার জন্য আমাদের সমস্যা শুরু হয়েছে। তো সমস্যাটা যখন শুরু হয়েছে তখন আসলে ব্যাংক গ্যারান্টিতে আমার কি কি, তখন আমার ব্যাংক গ্যারান্টিটা করা লাগবে, বাধ্য আমি এখন করতে। তো ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে কি লাগবে, একটা ফিক্সড ডিপোজিট লাগবে। ফিক্সড ডিপোজিট কি, যে তুমি তোমার গাড়ির যেই মূল্য, মনে করো আমি আমার গাড়ির মূল্য দেখালাম 15 লাখ টাকা, ঠিক আছে, তো যেটা আমাদের গাড়ির মূল্য 15 লাখ টাকা, তো এই 15 লাখ টাকা তোমার ব্যাংকে জমা দিতে হবে। তো ব্যাংকে যখন আমার এই 15 লাখ টাকা জমা দিতে হবে, তো এই টাকাটা আমি যতদিন কম্পিটিশন করে, মনে করো ইন্ডিয়া গেলাম, এই যে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া যে কম্পিটিশন করে ব্যাক না করি, ততদিন হইলো এই 15 লাখ টাকা নিতে পারবো না। প্লাস আমি যাওয়া আসা প্লাস আমার গাড়ির যাওয়া আসা করা লাগবে, তারপর হলো আমি এই টাকাটা তুলতে পারবো। তো বুঝতে পারছো যে ফিক্সড ডিপোজিট একটা বড় ঝামেলা এখানে। তো ফিক্সড ডিপোজিট যখন দিবে, তো নর্মালি বিজনেসের ক্ষেত্রে এটা সবসময় দায়ভারটা নেয় একটা কোম্পানি। তো আমাদের এখানে একটা থার্ড পার্টি ধরা লাগবে তখন, যে ওই কোম্পানির নাম দিতে হবে যে আপনারা কোম্পানির আন্ডারে আমাদের জিনিসটা যাবে। তো তখন আমাদের হয় একটা লায়াবল পার্সন হওয়া লাগবে যে ওই ব্যাংকে জব করে বা এরকম কাউকে দায়ভারটা নেওয়া লাগবে, অথবা একটা কোম্পানি। তো ধরো আমি এখন সোনালী ব্যাংকের থ্রু দিয়ে পাঠাবো, তখন যদি আমাদের সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কোনো কর্মরত পরিচয় থাকে, তখন সে ওই দায়ভারটা নিয়ে আমাদের ওই রিস্কটা নিতে পারে, যে যদি সামহাও পোর্টে কোনো ঝামেলা হয়, তখন কিন্তু এই 15 লাখ টাকা আমরা আর পাচ্ছি না। তো এটা গেল হলো আমার লায়াবল পার্সন। আর অবশ্যই এই ইনভাইটেশন লেটারটা, যেখানে আমাদের সময় নাম আর পাসপোর্ট আছে। তো এই 4টা লেটার যখন আমার রেডি হবে, তখন আমি একটা ব্যাংক গ্যারেন্টি করতে পারবো। তো ব্যাংক গ্যারেন্টিটা কিরকম হবে দেখো, তো এইটা হলো একটা ব্যাংক গ্যারেন্টি, যেখানে হলো তোমার অনেকটা দলিলের মতো হবে জিনিসটা, যে আমাদের জিনিসটার মূল্য থাকবে,
প্লাস ধরো অথরাইজ সিগনেচার থাকবে, কার আন্ডারে যাচ্ছে এগুলো থাকা লাগবে। আর এই তো এই জিনিসগুলো এটা হলো ওরা করে দিবে, বুঝছো, আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিব আর কিছু না। আর যে ডকুমেন্ট গুলো আমি দেখাইছি ওই ডকুমেন্ট গুলো আমাদের লাগবে। তো এটা গেল হলো আমার ব্যাংক গ্যারান্টি, ঠিক আছে। তো ব্যাংক গ্যারান্টি থেকে ব্যাংক গ্যারান্টি পাওয়ার পর ব্যাংক গ্যারান্টি কেন লাগবে? ব্যাংক গ্যারান্টি লাগবে হলো আমার সিসিআই এর কাছে যাওয়ার জন্য। তো সিসিআই কি? চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, যেটা ধরো বাংলাদেশ সরকারের এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট যে প্রধান থাকে তার বরাবর আমার একটা চিঠি লেখা লাগবে যে আমার এই পণ্যটা যাচ্ছে। তো তার ক্ষেত্রে দেখো তখন আমার এই 6টা জিনিস লাগবে। দেখো একটা ব্যাংক গ্যারান্টি করতে আমার 6টা জিনিস লাগবে। আর ব্যাংক এই সিসিআই পারমিশনের জন্য তো তারা কি লাগবে? ব্যাংক গ্যারান্টি। এই ব্যাংক গ্যারান্টি যেটা আমরা করছি, ধরো এই যে 15 লাখ টাকা ধরো একটা ব্যাংক গ্যারান্টি, এটা আমরা করছি। তো এইটা হইলো আমার দেখানো লাগবে। এরপর কি দেখানো লাগবে? এরপর দেখানো লাগবে কমার্শিয়াল ইনভয়েস, আর একটা লাগবে প্যাকেজিং লিস্ট। তো আমরা আগে আসি কমার্শিয়াল ইনভয়েসটা কি। তো এখানে দেখো এই ডান পাশেরটা দেখতে পাচ্ছ? আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এটা হলো একটা কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস হলো তোমার ফরম্যাটিংটা, ধরো আমরা এই ফরম্যাটিংটা বিভিন্ন যে যারা ব্যবসা ট্যাবসা করে তাদের ওখানে দেখছি, তো আমাদের ভালো এই ফরম্যাটটা মনে হয়েছে ভালো, তো আমরা এই ফরম্যাটটা ইউজ করছি। তো এখন দেখো এখানে যে রিসিপিয়েন্ট নামটা থাকবে, এই লোকটা এখানে যে থাকবে, এই লোকটার ফোন নাম্বারটা অবশ্যই লেজিটিমেট হইতে হবে, বুঝছো। তো এই নাম্বারটা যদি লেজিটিমেট না হয় আমি সব জায়গায় আটকায় যাব, পোর্টে, তারপর যেখানেই যাই সেখানে আটকায় যাব। কারণ আমার ওই পাশে রিসিভ করার জন্য ইন্ডিয়ান বা ধরো ওই দেশের কাউকেই লাগবে। আমি সাথে থাকবো কিন্তু ওই লোকের রেফারেন্সটা অবশ্যই লাগবে। ওই লোককে হয়তো আমার ফোনে বলে দেওয়া লাগবে, যে নর্মালি এটা আয়োজকরাই হয়, তো তার রেফারেন্সটা যখন দিব তখন এমন নাম্বার দিবা না যে নাম্বারটা অফ আসে। তো আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল যে এই নাম্বারটা অফ আসতেছিল, তো এইটার জন্য আমাদের বেশ সমস্যা হয়েছিল, ঠিক আছে। আর এই পাশে যে থাকবা মানে টিম লিড, যার মানে যে হলো সেন্ডার, যে সেন্ডার, আমরা তো ধরো যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা হলো পোর্ট পার করে যাব, মানে বেনাপোল বর্ডার দিয়ে যাব। তো বেনাপোল বর্ডার দিয়ে মোস্টলি হেঁটেই যাওয়া লাগে, ঠিক আছে, এরকম হেঁটে যাওয়া। তো হেঁটে যখন যাব তো রিসিভ করার জন্য তোমারই কিন্তু ওই পাশে যে রিসিভ করা লাগবে, রিসিভ করা লাগবে, আর এই লোকের রেফারেন্স দেওয়া লাগবে। তো তুমি যখন রিসিভ করবা, তুমি কেন রিসিভ করবা, এটা একটা রিজন আছে। রিজনটা হলো যদি তুমি জাস্ট এটা পাঠায় দাও, ওই পাশে যে এটা কবে তুমি ছাড়াতে পারবে, কে ছাড়াবে বা কবে ছাড়ানো হবে এটার কোনো গ্যারান্টি নেই। তো অবশ্যই আমাদের যখন যাওয়া হবে তখন 2-3 জনের একটা টিম বাই রোড ইন্ডিয়া যাবে এবং বর্ডার থেকে হাঁটার সময় একসাথে ওটা পার করে নিবে, যে ওই ক্রেটটা আমাদের সাথে তোমরা যখন যাবে তোমাদের সাথে পার করে নিতে হবে। তো বুঝতে পারছো এই জায়গাটা, যে যে সেন্ডার হবে তাকে যাওয়া লাগবে, কিন্তু এই নামটা ইম্পর্টেন্ট। তো টিম লিড বা এখানে যার নামই দাও তার নামটা এখানে ইম্পর্টেন্ট, তার কিন্তু ওখানে যাওয়া লাগবে, বুঝতে পারছো? এই আসো সবাই। জি ভাই। জি ভাই আছি। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। একটা হলো ফর্মাল স্টুডেন্ট। এখন দেখো আমরা কি কি নিয়ে যাচ্ছি। তো আমাদের পুরো জিনিসটা একটা ক্রেটের মধ্যে যাবে। তো আমরা যখন দেখি, আচ্ছা, তো পুরো জিনিসটা আমাদের একটা ক্রেটের মধ্যে যাবে। এখন দেখো এই কোডটা হলো তোমার যেই সংস্থার সাথে যাচ্ছি, মানে যে এই কোডটা হলো এই কোড, আচ্ছা এই কোডটার কথা বলি। তো আমাদের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের একটা কোড আছে, এই কোডটা তোমাকে সিসিআই থেকে বলে দিবে যে তোমাদের প্রোডাক্টটা এই ক্যাটাগরি আন্ডারে পড়ে, তো তোমাকে তখন ওই কোডটা দিতে হবে, ঠিক আছে। এখন দেখো এই ওয়েট আর টুল বক্সের এই ওয়েটের জিনিসটা খুবই সেন্সিটিভলি দেখতে হবে। কারণ ধরো তুমি 300 কেজি লিখলা কিন্তু হইলো 400 কেজি, তখন তোমার জিনিসপাতি আটকায় দিবে, ফর শিওর আটকায় দিবে। আর কারণ তুমি এটা দেখা যাবে তুমি ইঞ্জিন ছাড়া আর অনেক মানে গাড়ি ছাড়া অন্য কিছু নিয়ে যাচ্ছ। এখন দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করছো যে আমরা ইউনিট ভ্যালু মাত্র কত দেখাইছি? $366। তার মানে কত টাকা? 40,000 টাকা, ঠিক আছে। তো 40,000 টাকা দেখাইছি কারণ কি? কারণটা হইলো আমি এইখানে যে অ্যামাউন্টটা দেখাবো ঠিক এই অ্যামাউন্টটারই কিন্তু ব্যাংক গ্যারান্টি করা লাগবে, বুঝছো। তো আমরা ব্যাংক গ্যারান্টি করছিলাম 40,000 টাকা, ঠিক আছে, কারণ 15 লাখ টাকা তো আমি রাখতে পারবো না। তো এইটার একটা রিস্ক আছে। তো সাপোজ ধরো আমার গাড়ি হারায় গেল, তখন কিন্তু আমরা জাস্ট এই 40,000 টাকা ব্যাক পাবো, নট 15 লাখ টাকা, বুঝতে পারছো? এই সবাই আসো। ভাই তো পুরো লস।
হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া হ্যাঁ এটা রিস্ক, কিন্তু দেখো আমাদের মতো একটা টিমের জন্য আমরা তো 15 লাখ টাকা ঠাস করে ব্যাংকে রাখতে পারবো না, কারণ আমরা স্টুডেন্ট টিম, আর যেহেতু ভার্সিটির এখানে কোনো হেল্প নাই, বুঝতে পারছো? তো এইটা হলো একটা প্রবলেম। ভার্সিটির হেল্প থাকলে কি এটা দেখানো লাগতো ব্যাংকেরটা? না, ব্যাংক গ্যারান্টি দেখানো লাগতো। তখন ভার্সিটি তখন হলো মনে করো যতটা অ্যামাউন্ট আমার দেখানোই লাগবে। তো ধরো আমি তখন এই 400, তখনও 400 ইউএসডি ডলার দেখাতে বলতো ভার্সিটি, তখন ভার্সিটির পকেট থেকে ওই 400 ইউএসডি চলে যেত, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি 15 লাখ টাকা দেখাতা, তখন আমার ভার্সিটির পকেট থেকে হারাই গেলে 15 লাখ টাকা দেওয়া লাগতো। তো এখানে অ্যামাউন্টটা খুবই সেন্সিটিভ, যে তুমি কত অ্যামাউন্ট দেখাচ্ছ। এই জিনিসটা ধরো আমরা জানতাম না, আমরা এখানে 15 লাখ দেখে নিয়ে গেছি, তারপর সিসিআর লোক বসে আপনাদের মাথা খারাপ, আপনারা তো জীবনও ব্যাংক গ্যারান্টি করতে পারবেন না। তো তখন বলছে যে দেখেন একটা ছোট অ্যামাউন্ট দিয়ে দেন, তাহলে সমস্যা নেই। তো বুঝতে পারছো, এটা গেল হলো আমার কমার্শিয়াল ইনভয়েস। আর এখানে বুঝছো, এখানে হলো আসানুল আমি সিগনেচার দিছি, আর সাথে এখানে একটা টিচারের সিগনেচার লাগবে, এটা আমরা করি নাই। এটা আসানুল স্যার তখন রাজি হয়নি ওই মোমেন্টে, তো এখানে তো একটা টিচারের সাইন লাগবে। তো টিচারের সাইন হলে জিনিসটা অথেন্টিকেটেড হয়ে যায়। এটা গেল আমাদের কমার্শিয়াল ইনভয়েস। এখন দেখো আমাদের নেক্সট যেটা, আচ্ছা দেখো আমাদের দেখো কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে, এখন হলো আমাদের প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্টের ফরম্যাট এটা হলো আমাদের প্যাকিং লিস্ট। সেম জিনিসই, জাস্ট তোমার ডাইমেনশন সহ দেওয়া লাগবে। ও, এই ডাইমেনশনটা কিন্তু কার্টের ডাইমেনশন, ঠিক আছে? এই যে দেখো আমরা এখানে যে ডাইমেনশন আছে, এটা হলো আমরা যে গাড়িটা যে কার্টের মধ্যে নিয়ে যাব, ওই কার্টের ডাইমেনশনটা দিয়ে দিব একবারে, এই আলাদা আলাদা করে না দিয়ে আর কি। এখানেও সেম জিনিস, এই যে এইখানে এই যে রিসিপেন্টের ডাটা, আর এখানে মানে এই সেন্ডার আর রিসিভারের ডাটা, কমার্শিয়াল ইনভয়েস আর তোমার কি বলে এটা কি প্যাকিং লিস্টটা অবশ্যই সেম হইতে হবে। মানে এইখানে উলট পালট থাকলে তোমার জিনিসপাতি আটকায় যাবে, কারণ এইটা হলো তোমার মেইন ডকুমেন্ট অলমোস্ট। আচ্ছা, এখন ধরো হলো প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্টের পরে আসে হলো কান্ট্রি অফ অরিজিন। তো কান্ট্রি অফ অরিজিন লেটার। তো কান্ট্রি অফ অরিজিন লেটারটা কি? এই যে দেখো, এটা হলো আমাদের একটা কান্ট্রি অফ অরিজিন লেটার। তো এটা ফিল আপ করা হয়নি অ্যাকচুয়ালি, পরে আর। তো কান্ট্রি অফ অরিজিন লেটারটা ধরো আমাদের প্রোডাক্টের একটা ডেসক্রিপশন এখানে লেখা লাগবে ছোট করে, কোয়ান্টিটি, ওয়েট, আর হলো কোথা থেকে হয়েছে। এখানে হলো বাংলাদেশ এটা লিখতে হবে যে আমরা নিজেদের বানানো, এই যে এই দুইটা ঘরে, বুঝছো? আমরা লিখি নাই পরে আর, তখন যেহেতু ক্যান্সেল হয়েছিল যাওয়া। তো এটা গেল হলো আমরা অথরাইজড বাই, এই যে আর কান্ট্রি অফ অরিজিনে এখানে ধরো একটা সিগনেচারের জায়গা থাকা লাগবে, যেটা হলো এরা দিবে আমাদের, ওই যে সিসিআই থেকে দিয়ে দিবে ওরা পরে। এটা গেল আমার কান্ট্রি অফ অরিজিন। এখন কান্ট্রি অফ অরিজিনটা ডিপেন্ড করে যে তোমার লাগতেও পারে বা নাও লাগতে পারে। যদি ওরা চায় তখন দিব, না হলে দিব না। কি জয়েন করলো আবার? আচ্ছা, এটা গেল আমার কান্ট্রি অফ অরিজিন লেটার। এখন ইউনি পারমিশন তো আগেই আছে, ইনভাইটেশন আছে। তো এই 6টা লেটার যখন আমি অনলাইনে, ওদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, তো সবচেয়ে ভালো হয় ওখানে একদিন আগে অফিসে যাওয়া, যে ওদের সামনে বসে করলে বেটার হয়। কারণ আমরা তো ধরো কমার্শিয়ালি করতেছি না, তো আমাদের জিনিসপাতিটা চেঞ্জ হতে পারে। তো সিসিআর অফিসে গেলে ওখানে বসে অ্যাপ্লিকেশনটা করলে ভালো হয়। তো সিসিআর অ্যাপ্লিকেশনটা করে চিফ কন্ট্রোলার সাইন পাওয়ার পর আমরা যেতে পারবো এনবিআর। এনবিআর কে এনবিআর কি বলো তো, কেউ জানো? মানে বাই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো এখন দেখো, তো এনবিআর হলো আমাদের সিসিআই পার করে যেতে হবে এনবিআর। তো এনবিআর আমাদের তখনই জিনিসটা পার করতে দিবে। তো বাংলাদেশ থেকে কোনো কিছু এনবিআর ছাড়া কখনোই ক্রস হবে না। তো আমরা যখন এনবিআর এ যাব, এনবিআর এ যাওয়ার আগে আমার সিসিআই এর সার্টিফিকেটটা লাগবে, যে সিসিআই চিফ কন্ট্রোলার পারমিশন দিছে, এই সার্টিফিকেশনটা পেলে তারপর হলো আমি এনবিআর এ যেতে পারবো। তো এনবিআর এ হলো এই 6টা জিনিসপত্র লাগবেই, প্লাস হইলো এই এই সিসিআই সার্টিফিকেটটা লাগবে। তো এই 7টা জিনিস নিয়ে আমি এনবিআর এ যাব। তো এনবিআর এ চিফ তারপর এটা সাইন করে দিলে এরপর হলো ধরো আমার ঝামেলা শেষ, আমার বাংলাদেশের পক্ষ থেকে কাজগুলো শেষ। এরপর এই সিসিআই সার্টিফিকেট আর এনবিআর এর সার্টিফিকেট যদি থাকে আমাদের কাছে, আর এখানে এই 7টা ডকুমেন্ট থাকে, এই 8টা ডকুমেন্ট টোটাল থাকে আমার কাছে, তাহলে হলো কাস্টমসে কখনোই আটকাবে না। বুঝতে পারছো? তো এইটা হলো আমার এই 5টা স্টেপ ক্রস করে আমার যেতে হবে। তো প্রত্যেকটা, ও আচ্ছা, এখন আমি তোমাকে বলি টাইম ফ্রেমটা। তুমি যদি যাও, ধরো তুমি 3 মাস পরে যাবা, ঠিক আছে? এখন কি মাস, ধরো জানুয়ারি। তো তুমি ধরো এপ্রিলে যাবা। তো এপ্রিলে গেলে তোমার কাজ অবশ্যই শুরু করতে হবে 4 মাস আগে।
কারণ এই যে ধরো তুমি এই দুইটা হয়তো পেয়ে গেলা, খুব একটা দেরি হলো না, কিন্তু এই সিসিআই আর এনবিআর জিনিসটা একটু লেন্দি, কারণ এটা ধরো সরকারি সংস্থা, তো এটা খুব একটা আমাদের হাতে নেই। ব্যাংক গ্যারান্টিটা ধরো তুমি পরিচিত যে কোনো বাবা মার ব্যাংক থেকে করে নিতে পারলা, কিন্তু সিসিআই আর এনবিআর এর জন্য তোমার মিনিমাম 1 মাস হাতে রাখা লাগবে, কারণ এটা টাইম লাগে। ধরো এটা তোমার লাগলো 1 মাস, এখানে লাগলো আরো 1 মাস এনবিআই সিসিআই পার করতে। আর তোমার কাস্টমস এখান থেকে হাতে অবশ্যই 15 থেকে 20 দিন সময় নিয়ে কাস্টমস পার করবা, ঠিক আছে? বুঝতে পারছো? যখন আমরা গাড়ি নিয়ে যাব, এটা হলো ইন্ডিয়ার ক্ষেত্রে, যেহেতু ইন্ডিয়া বাইরে যাবে। এখন আসি, যদি আমি শিপে করে ইউকে পাঠাই, তো ইউকে পাঠালে শিপে করে আমার 2 মাস হাতে হাতে রাখা লাগবে, বুঝতে পারছো? শিপের জন্য 2 মাস। চায়নার ক্ষেত্রে 2 মাস হাতে রাখা লাগবে যদি আমি শিপে যাই। কিন্তু যদি আমি বাই এয়ার যাই, তাহলে 15-20 দিন, বা সাথে করেও নিয়ে যেতে পারি, মানে ওই প্লেনে যদি নিয়ে যেতে পারি, তাহলে ওইটা একটা ওয়ে হইতে পারে। তো 10-15 দিন হলে হইতে পারে তখন আর কি। বুঝছো টাইম ফ্রেমটা? বুঝতে পারছো তোমরা? এই বেশি হিজিবিজি হয়ে গেছে আই গেস, কিন্তু বুঝতে পারছো আই গেস। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, মানে জিনিসগুলো একটু লেন দেয় আর কি, এখন কিছু করার নাই আর কি। এখন আচ্ছা, এখন দেখো যে ভিসি পারমিশন লেটার, এখন দেখো ভিসি যখন আমাদের পারমিশন দিবে, তখন এরকম একটা লেটার দিবে, বুঝছো? এই লেটারটা, তো লেটারের ফরম্যাটিংটা সবসময় খেয়াল রাখবা, কারণ যখনই তোমার ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ লেটারটা পড়ে, তারা পুরো লেটার কখনোই পড়ে না। তাদের কাছে কি ফিচার হলো কারা যাচ্ছে, আর এই যে কোথায় যাচ্ছে, কয়জন যাচ্ছে, এই লেখাগুলোই তোমার হাইলাইট করে দেখানো লাগবে। এইসব হাবি যাবে এগুলা পড়ে না, কখনোই পড়ে না। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখন ধরো তুমি ইন্ডিয়া যদি যাও, ইন্ডিয়া গেলে তোমার কম্পিটিশন আমরা ধরছি 11 থেকে 15 জুলাই, বুঝছো? তো টাইমটা অবশ্যই, এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমরা মাত্র 2 সপ্তাহ টাইম নিছি ক্লাসে। তো তোমরা আরেকটু আগায় নিবা, ধরো একটা 20 দিনের টাইম ফ্রেম রাখবা, কারণ সব দেখা গেল কোনো একটা ঝামেলা হইলো, তুমি পিছিয়ে পৌঁছাতে পারলা না, তখন ধরো তোমার ভার্সিটি থেকে তোমার ক্লাসগুলো মওকুফ করবে না, বুঝতে পারছো? আর আর আইওটির ক্ষেত্রে, তো আইওটি অ্যাডমিনিস্ট্রেশন কেমনে কাজ করে আমি বলি। তো আইওটি অ্যাডমিনিস্ট্রেশন হলো, তখন তুমি একটা, যে ধরো তুমি যে কোনো ইভেন্ট নামালা বা যে কোনো কিছুই করো, তোমার 5 জনকে ক্রস করে যায়, 4 জনকে ক্রস করে তারপর ভিসির কাছে যেতে হয়। তার আগে ভিসি নর্মালি সাইন করে না, যেই ভিসি হোক সেটা। তো সবার আগে মডারেটর, এরপর হলো হেড অফ ডিপার্টমেন্ট, তারপর কালচারাল কমিটি একটা আছে, যে যেহেতু এটা কালচার বা সোশ্যাল মানে জিনিসপাতি, তো একটা কালচারাল কমিটি সাইন লাগে, আর লাস্ট হলো স্টুডেন্ট ওয়েলফেয়ার সাইনটা লাগে। এরপর হলো ভিসি, মানে এই 4টা সাইন দেখলে ভিসি সাইন করে দেয়, তখন আর গ্যাঞ্জাম করে না। তো এইটা গেল হলো আমার ভিসি সাইনটা। তো ভিসি যদি পারমিশন দেয়, তখন হলো আইওটি থেকে একটা অথরাইজড লেটার লাগে, যেটা হলো যে এই জিনিসটা হলো আমার ডকুমেন্ট, যে আইওটি থেকে কারা যাচ্ছে আর কারা হলো লেজিটিমেট। তো এইটা আমার ভিসার জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো এখন দেখো, এখানে আমরা 15 বা 16 জন, আইওটির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, নর্মালি 15 থেকে 20-এর বেশি হইলে ভার্সিটি থেকে পারমিশন দিতে চায় না। তো আমরা 35 জনের লিস্ট নিয়ে গেছিলাম, বাদ, যাওয়া লাগবে না। এরপর 30 জন, তখনও বলে যাওয়া লাগবে না, তখন আমরা কাট ডাউন করে 16-তে নিয়ে আসছি। এখন কথা হলো, তো এই 16 জন ধরো তোমার আমি কিন্তু এগুলো সব কনফারেন্স ভিসা। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো, তো তুমি যখন একটা গাড়ি পার করবা, তোমার অবশ্যই ভিসাটা যাদের নামে পার করতেছো, ধরো ওই যে ওখানে আসল অনিম দেওয়া, তো এই আসল অনিম অবশ্যই কনফারেন্স ভিসায় যাওয়া লাগবে, বুঝতে পারছো? তো কনফারেন্স ভিসায় না গেলে কিন্তু তাকে দিবে না, মানে গাড়িটা পার করতে দিবে না। তো তুমি যদি ট্যুরিস্ট ভিসা হও, ট্যুরিস্ট ভিসায় কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়ার পারমিশন নাই। তো অবশ্যই আমাদের ভিসাটা কনফারেন্স ভিসা হবে। এই 16 জনের মধ্যে ওই শিপারের নাম থাকা লাগবে, মানে যে পাঠাচ্ছে আর কি, যে আসল অনিম নামটা থাকা লাগবে। তো এখন দেখো ভার্সিটি থেকে তোমাকে একটা এই যে রেজিস্টারে সাইনওয়ালা ডকুমেন্ট দিল, এইটা হলো ডকুমেন্ট যে এরা আইটির স্টুডেন্ট প্লাস এরা আসতেছে কনফারেন্স ভিসার জন্য। এটা গেল হলো আমার ডকুমেন্ট যেই কটা লাগবে, ঠিক আছে? এখন আসি হলো আমার আমরা যেহেতু ইন্ডিয়ার কাজটা করছিলাম, আমি তোমাকে ইন্ডিয়ারটাই বলি। আর যে ইন্ডিয়ার কনফারেন্স ভিসার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে, তো পাসপোর্টের ফটোকপি, এটা তো লাগবেই। আর ছবিটা 2x2, সবাই জানো আই গেস। তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে তোমার কি বলে কারেন্ট লোকেশন, ঠিক আছে? কারেন্ট লোকেশনটা এমন একটা দিবা, মানে তুমি ধরো তুমি এখন ধানমন্ডিতে আসো 36/3-এর বাসাতে, তো তুমি এটা দিলা কারেন্ট লোকেশন, কিন্তু তোমার একটা ইউটিলিটি বিল দেওয়া লাগে। তো ইউটিলিটি বিলটা দিলা তুমি
আরেকটা বাসা 373 ধরো 376/1 একটা বাসা দিলা, যেটা তোমার একটা ফ্ল্যাট ধরো, ওইটা ইউটিলিটি বিল দিলা, তোমার ভিসা রিজেক্ট হবে। বুঝতে পারছো আমি বিষয়টা? তো তোমার কারেন্ট লোকেশন আর ওই লোকেশনে ইউটিলিটি বিলটা মাস্ট, নাইলে তোমার ইনস্ট্যান্ট ডেস রিজেক্ট করে দেয় ভিসা। তো এটা অবশ্যই খেয়াল রাখবা যখন তুমি ভিসা নিয়ে যাচ্ছ। আর স্টুডেন্ট আইডি, এনআইডি এগুলো তো জানোই। আর অফিসিয়াল ইনভাইটেশন, যে ইনভাইটেশনটা বলছিলাম যে আমাদের ওই যে এই যে এইটা কই গেল? হ্যাঁ, ইনভাইটেশন, আর এখানে হলো আমাদের পাসপোর্ট নাম্বারটা, এটা গেল। আর লাস্টে হলো ভার্সিটির পারমিশন লেটার, এই যে এইটা, এই যে ভার্সিটির পারমিশন লেটার যেটা আছে, এটা হলো তোমার দেখানো লাগবে। আর এই দুইটাই আর কি, যেখানে তোমার নামটা আছে অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস সাজেশন, সেটা হলো যখন তোমরা কনফারেন্স ভিসা করবা, ঠিক আছে, তো অনেকের বাসা দেখা যায় চিটাগং, তো সে ভাবলো কি ভাই আমি চিটাগং থেকে করব, আরেকজন ভাবলো কি ভাই আমার বাসা ঢাকা, আমি ঢাকা থেকে করবো, একজন সিলেট থেকে করবো। তখন যে সমস্যাটা হয় যে একজন পাবে, একজন পাবে না। বুঝছো? মানে ধরো চিটাগং এর হলো পাইলো, ঢাকা ওইটা পাইলো না। তো এইটার জন্য যে প্রবলেমটা হয় যে এখানে একটা মিস ইনফরমেশন ক্রিয়েট হয় যে কারা অ্যাকচুয়ালি যাচ্ছে। তো তোমরা যখনই অ্যাপ্লিকেশনটা করবা, যে লোকেশন থেকে করবা, অবশ্যই যদি করো এক জায়গা থেকে করবা। ঢাকা থেকে করলে সবাই ঢাকায় করবা, মানে এই 15 জন যারা করতেছো, তো সবাই ঢাকা থেকে করবো। আর নাহলে সবাই চিটাগং থেকে করবো, মানে সবাই একটা জায়গায় করতে হবে। ও আরেকটা জিনিস হলো, তুমি যেই জায়গা চুজ করবা, ধরো তোমার কারেন্ট লোকেশন হইলো তোমার চিটাগং, তুমি তখন আবার ঢাকারটা করতে পারবে না। ঢাকার কি বলে, ঢাকার ভিসা অফিস থেকে করতে পারবে না, তোমার তখন আবার চিটাগংটা করতে হবে। তো এই ক্ষেত্রে সলিউশন হলো তুমি ঢাকায় একটা যে কোনো কারেন্ট লোকেশন দিয়ে দিবা, ধরো তোমার মামার বাসা, ওই মামার বাসা একটা ইউটিলিটি বিল লাগবে সাথে, শেষ। কিন্তু ঢাকায় দিবা অবশ্যই, বুঝছো? তাহলে ধরো সবাই একসাথে করাটা খুবই ইম্পর্টেন্ট, নাইলে আমার অনেক প্রবলেম ক্রিয়েট হয়। আমরা এই ঝামেলাটা পড়ছিলাম যে আমাদের 3 জনের চিটাগং, একজন তোমার ময়মনসিংহ থেকে করছিল, আর বাকি 10 জন হইলো তোমার কি বলে ঢাকা থেকে করছিল। তো দেখা গেল সব রিজেক্ট খাইছে। ঠিক আছে, এইটা হলো তোমার মোটামুটি। আর পেমেন্ট ইনভয়েস নিয়ে যাবে। তো বুঝতে পারছো, এটা হলো গেল আমার মোটামুটি যাওয়ার জন্য কি কি লাগবে। আচ্ছা, এখন কারো কোয়েশ্চেন্স আছে লাইক কি কি ঝামেলা ফেস করছি আর বা এরকম কিছু? সোফার আমরা যতদিন কাজ করছি ততদিন এই কয়টা জিনিস ফেস করছি, এই জন্য এটাই বললাম। আর ইউকে ইউএস এর টাইমলাইনটাও বলে দিলাম। সরি, ইউকে তে যাইতে তোমাকে এরকম টাইম হাতে ধরা লাগবে, এটাও তো বলছি। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা আছে লাইক কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, নাই। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, ধরেন মানে এটা কি কোনো কম্পিটিশনের উপর ডিপেন্ড করে যে আমি টোটাল হাইস্ট কয়টা কনফারেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো? ও, কনফারেন্স ভিসা মানে ভিসা যারা দিবে তাদের কোনো সমস্যা নেই, তারা চাইলে 30 জনেরটাও দিতে পারে, কিন্তু তোমার ভার্সিটি দিবে না 15-16 জনের জন্য। তো তখন যেই টেকনিকটা আমরা করছিলাম যে 15-16 জন হলো আমরা তোমার কনফারেন্স ভিসা, কারণ কনফারেন্স ভিসার জন্য গাড়িটা নিয়ে যাওয়ার জন্য কনফারেন্স ভিসাই লাগবে। তো 15-16 জন কনফারেন্স ভিসা, আর বাকি যারা তারা হলো টুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসা তো এমনি দিয়ে দেয়, ওটা কোনো ইস্যু হয় না। কিন্তু ভার্সিটি থেকে তুমি 30 জনের পারমিশন পাবো না, এটা একটা প্রবলেম। কারণ কোন ভার্সিটি দেয় না। আমি ওই যে রুয়েট, কুয়েট ওদেরটাও শুনছি, ওদেরও ধরো 15-20 হাইয়েস্ট। বুঝতে পারছো, এটা হলো আর কি ঝামেলা একটা। ওকে ভাই, আর হচ্ছে ধরেন আমাকে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য মানে কয়টা হচ্ছে ধরেন কাস্টমস বাদে আর হচ্ছে কোনো অফিসের কি হচ্ছে মানে পেপার ফেস করতে হয় নাকি? না, এই যে বর্ডার সিসিআই পার আর করতে? এনবিআর ছাড়া, এই যে সিসিআই আর এনবিআর এই দুইটা পার করলে কাস্টমস তো মানে ওখানে যেই মানে বর্ডারে যেই কাস্টমস, এটাই আর কিছু না। মানে জেনারেলি এই তিনটেই হচ্ছে ক্রস করলে আমার আর হচ্ছে কোনো পেপার বা কোনো কিছু ও, দরকার হবে কাস্টমস না? কাস্টমস কিন্তু দুইটা, একটা হলো বাংলাদেশি কাস্টমস আর একটা হলো ইন্ডিয়ান কাস্টমস। তো বাংলাদেশি কাস্টমসে যদি না আটকায় তখন আর কি ইন্ডিয়ান কাস্টমসও আটকায় না। মানে এখান থেকে ছেড়ে দিলে ওরাও মোটামুটি ছেড়ে দেয় কম বেশি। এখন আচ্ছা, এখন আমি তো বললাম যাওয়ার সময়, আনার সময় সেম এই ডকুমেন্ট গুলো দেখানো লাগবে। আর তখন হইলো ও, আরেকটা জিনিস হলো তোমার হচ্ছে সিসিআই যখন সার্টিফিকেটটা দিবে তখন ওরা লিখে দিবে যে জিনিসটা হলো যাবে প্লাস আসবে। এটা অবশ্যই ওদের বলবা যে যাবে প্লাস আসবে, যাবে প্লাস আসবে। ঠিক আছে,
না হলে কিন্তু দেখা গেল ওরা কাগজে সিসিআই কাগজে ধরো লেখা শুধু যাবে, তখন কিন্তু আর ইন্ডিয়া থেকে আমি গাড়িটা আনতে পারবো না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে এই প্রসেসটা তো হচ্ছে মানে যেভাবেই চাই আমি, বাই এয়ার বাই রোড অথবা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রসেসটা যেভাবেই যাই, মানে তোমার এই 5 জনকে তোমার ফেস করেই যেতে হবে। আমি বাই এয়ারে যাই, বাই রোডে যাই, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আমার মোটামুটি আমি ধরো লিগ্যাল জিনিসের ধরো এইটাই হলো লিগ্যালস এর ইম্পর্টেন্ট পার্ট, এইগুলো একটু দেখাই দিলাম। এখন আমরা আসি হইলো ধরো তোমাদের একটা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এখন, যে আমরা সোফার কত টাকা খরচ করছি। এখন দেখো যে এই যে দেখতেছো না, এই কস্ট গুলো কিন্তু প্রত্যেকটা অ্যাকুরেট। এখন দেখো এই যে দেখো একটা অ্যামাউন্ট, আচ্ছা স্ক্রিনকে দেখা যায়? স্ক্রিনকে দেখা যাচ্ছে? জুম করলে জি ভালো। ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন দেখো আমরা এখানে এগুলো আমাদের ভুল, আর ভুল থেকে তোমাদের যে শিক্ষাগুলো নিতে হবে সেটা হলো, এখন দেখো আমরা ইঞ্জিনটা যখন আনছি 27,810 টাকা, ঠিক আছে? তো এইখানে আমাদের যে ভুলটা হয়েছে, আমরা প্রথমত একটা পুরানো ইঞ্জিন আনছি, ঠিক আছে? পুরানো ইঞ্জিন, কারণ তখন হইলো তোমার এত এই যে এত সিসির ইঞ্জিন তোমার দিত না। তো তখন আমাদের অনেক কাপঝাপ করে আনা লাগছে আর কি। তো আমরা কিভাবে আনছিলাম, আমরা হইলো 3টা টিম, অস্ট, আইটি, আর হইলো বুয়েট। তো 3টা টিম আনছিলাম একসাথে। তো 3টা টিম একই জায়গা থেকে কিনছিলাম, কিন্তু আনছিলাম আলাদা করে। তো আমাদের আনার ক্ষেত্রে যে ভুলটা হয়েছিল, যে আমাদের এখানে ট্যাক্সে অনেক টাকা বেশি পড়ে গেছে, কারণ আমরা এটা দেখাতে পারি নাই যে, কারণ আমাদেরটা কাজ করে দিছিল একটা থার্ড পার্টি, আর থার্ড পার্টি এটা আনছিল হলো বিজনেস জিনিস বলে, ঠিক আছে? তো থার্ড পার্টি এই ভুলটা করার জন্য আমাদের 30,000 টাকা বেশি পড়ে গেছে। এটা যদি কোনো ওদের কোনো একটা জিনিসের ভিতরে আনা যেত, মানে ধরো আমি একটা ধরো ইন্ডিয়া থেকে একটা বড় শিপমেন্ট আসতেছে, তো আমরা যদি শিপমেন্টের ভিতরে করে আনতে পারতাম, তাহলে কস্টিং এই ট্যাক্সটা বাদ যেত, অনেক কমে যেত। তো আমাদের এখানে একটা বিশাল ট্যাক্স দেওয়া লাগছে। এরপরে দেখো এই যে, আচ্ছা এগুলো হলো আমরা জয়ফুল ওয়্যার্স থেকে বোধহয় নিছিলাম, হ্যাঁ। তো এই জয়ফুল ওয়ার্স থেকে ওরা ইন্ডিয়ান কোম্পানি, যদিও খুব খারাপ। কারণ খারাপটা কারণ কি, কারণ হইলো আচ্ছা ইঞ্জিনটা বোধহয় এসএফ মোটরস থেকে ছিল যতদূর আমার মনে আছে, হ্যাঁ। ও দুইটাই সেম কোম্পানি অ্যাকচুয়ালি, জাস্ট দুজনের নামে। তো এরা কি খারাপ, কারণ ওরা 3টা টিমকে ইঞ্জিন বেচছে, বুঝছো? তার মধ্যে একটা ইঞ্জিন ফাটা, বুয়েটেরটা ফাটা ছিল, অসেরটার প্রবলেম ছিল। আমাদেরটা সামহাও লাকিলি চলছে, যেটা খুবই লাকের জোরে হয়েছে, কারণ আমাদের ইঞ্জিনটাও ফাটা থাকতে পারতো। তখন কিন্তু আমাদের পুরো 4 লাখ টাকা এই যে ইঞ্জিন বাবদ, এখানে আমার ধরো খরচ হয়েছে 2,70,000 টাকা, প্লাস হইলো 50,000 টাকা হইলো আমার ওই যে মাঝখানে যেই লোক ছিল, ওই লোককে দেওয়া লাগছে। এটা হয়ে গেছে প্রবলেম। তো এইখানে আমাদের একটা বিশাল কষ্ট চলে গেছে আর কি। তো এটা গেল হলো আমাদের একটা বিশাল কস্ট। এরপরে হলো এই ছোটখাটো জিনিস যেগুলা, স্টিয়ারিং স্টিয়ারিং হুইল, এই যে গ্লাভসটা যেটা, এটা হলো আমরা একদম এফএসি মানে আনতে গেছি। তো এফএসি মানে আনতে যে আমার কস্ট অনেক বেশি পড়ে গেছে। আমি ধরো এটা বাংলাদেশ থেকে কিনতেই পারতাম, কারণ বা এখানে যেটা করতে পারতাম যে, আমরা যখন ইন্ডিয়া যেতাম তখন আমরা ওখানে যে গ্লাভসটা কিনতে পারতাম। তো নেক্সট যখন টিম চালাবা তখন এরকম টাইপ ভুলগুলো করবো, কারণ 8,000 টাকা দিয়ে একটা গ্লাভস কেনার মানে নেই। তারপরে দেখো শক অ্যাবজর্বার গুলা ধরো ইন্ডিয়া, এটাও আমাদের, এটা হলো এসিপি মোটরস থেকে আনা হয়েছে। তো এইগুলাও আমার এক গাদা খরচ হয়ে গেছে, দেখছো? মানে এখানে কতগুলা, এই যে এগুলো হলো আমার টোটাল কস্ট। তো কস্ট গুলো দেখো যে অনেক হিউজ অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। এখানে তোমার আর্ম রেস্টেন্ট বুট, ব্যালাক্লাভা, নেক সাপোর্ট, তো এই হাবিজাবি জিনিসগুলা আর কি। ধরো যেরকম স্যুটটা আমার একটু আমাদের ভুল হয়ে গেছে, কারণ এত আগে না কিনে আমরা কয়েকদিন পরে কিনলে ভালো হইতো, যখন যদি আমরা ইন্ডিয়া যেতাম তখন। কারণ একটা স্যুটের প্রাইস অলমোস্ট 80K পড়ে গেছে, কারণ এফএসি মানে স্যুট, আর এটা অ্যাকচুয়ালি তোমার আগুন লাগা থেকে বিরত থাকবে। তো এই জন্য আর কি স্যুটটা অনেক কস্টলি। এটা গেল হলো আমাদের তারপর এগুলো হলো আমার যেগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে, একটা হিউজ থিং যেগুলো আমাদের ইন্ডিয়া থেকে আনা হয়েছে। কারণ ধরো আচ্ছা এই যে ডিফারেন্সিয়াল হাব, এই হাব গুলো ভুল হয়েছিল। তো এটা একটা প্রবলেম যে হাবের মাপ ইন্ডিয়ানরা ভুল করছে। তো যখন একটা জিনিস আমরা বাংলাদেশে করতেছি তখন কিন্তু আমাদের
পর্যবেক্ষণ করার সুবিধাটা আছে যে আমরা যে দেখতে পারতেছি ওরা কি দিচ্ছে, কিন্তু ইন্ডিয়া থেকে যখন ওরা পাঠাচ্ছে আমাদের পুরো বিশ্বাসের উপর, আর ইন্ডিয়ানরা খারাপ, এটা আসলেই সত্যি। মানে ওদের সাথে ব্যবসা করা এখানে খুবই মানে ওদের সাথে যখন তুমি আনবা কোনো কিছু মানে খুব রিস্ক নিয়ে নিয়ে আনা লাগবে। তো এইটা গেল হলো আমার ইন্ডিয়া থেকে কি কি আনছে এটা একটা লিস্ট, তোমাদেরকে ধরো স্লাইডটা দিয়ে দিব, দেখো কিরকম খরচ হয়েছে। আচ্ছা এখন তোমাদের একটু আইডিয়া দিই, আমাদের রেজিস্ট্রেশন বাবদ মানে ফর্মুলা রেজিস্ট্রেশন ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে? তো ফর্মুলা রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। তো আমরা যখন ফার্স্ট বার ফর্মুলা ভারত করছি তো তখন পড়ছে ৭১,০০০ রুপি শুধু রেজিস্ট্রেশন ফি, প্লাস একটা মেম্বারশিপ ৩০,০০০, তো ১,০০,০০০ টাকা অলমোস্ট। তো এটা হলো ধরো ক্লাস 1-এ পার্টিসিপেট করছিলাম তখন। এরপর ফর্মুলা ভারত তো মারা খাইলাম আমরা, রেজিস্ট্রেশন ফিটা মারা গেল এখানে একটা মারা। এরপর ফর্মুলা ইউকেরও রেজিস্ট্রেশন ফি করা হয়েছিল, আচ্ছা এটা তো আমরা একটা পজিশন পাইছিলাম, তো এটা একটা উইন উইন। আর ফর্মুলা ভারতেরটাও উইন উইন, কারণ আমরা একটা পজিশন পাইছিলাম। তো এই তো ফর্মুলার খরচগুলো দেখতেছো যে খরচগুলো কিন্তু অ্যাকচুয়ালি হিউজ। তো আমাদের এখানে টিমগুলোর এগুলো কিন্তু তোমার জাস্ট রেজিস্ট্রেশন ফি একটা বিশাল অ্যামাউন্ট। তো এইবার আমাদের যে সুবিধা হয়েছে, ফর্মুলা চায়নায় কিন্তু রেজিস্ট্রেশন ফি 0, বুঝছো? ঠিক আছে, এটা গেল হলো আমার কস্ট। এখন দেখো লাস্ট বার হলো তোমার ধরো এগুলা, তোমার হয়তো কোয়েশ্চেন থাকতো ভাই এগুলা তো আগে কেনা হয়েছে, এগুলো হয়তো চালাই দিতে পারবো, কিন্তু মোস্টলি ম্যাক্সিমাম জিনিসই হয়তো চালাতে পারবা না, কারণ এখানে কিছু ভুল ভ্রান্তি আছে আমাদের, ওই সেম জিনিসগুলো আবার ইউজ করতে পারবো না হয়তো মোস্ট লাইকলি। আর ইঞ্জিনের যে অবস্থা এখন, মনে হয় ইঞ্জিন হয়তো আবার কেনা লাগতে পারে আমাদের। তো এইবার যখন ইঞ্জিন কিনবো তখন আমরা টানা বাইক খোঁজার ট্রাই করবো, বুঝছো? টানা ওই যে বর্ডার ক্রস বাইক গুলো আছে না, তোমার দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে গঞ্জে তোমার চালায় না, তো ওদের যদি আমরা আমাদের ইচ্ছা মতো একটা মানে সুবিধা মতো সিসি যেটা পাই, যেটা বিএইচপি ভালো থাকবে, মানে আমরা যেটা চাচ্ছি ওই বিএইচপি যদি থাকে, তাহলে ধরো এরকম একটা আনার ট্রাই করতে হবে। তো তোমরা যখন খুঁজবা তখন একটু গ্রামে গঞ্জে খোঁজ লাগাবা, বা গ্রামের ওই যে বর্ডারের কাছে পুলিশ স্টেশন গুলো খোঁজ লাগালে ভালো পাইতে পারো, কারণ তুমি ইঞ্জিনটা দেখে নিতে পারতেছো, বুঝছো? আর একটা চলা বাইকের ইঞ্জিন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো ইন্ডিয়ানদের আমি কেন গালি দিব, কারণ ওরা হলো আমাকে একটা পুরানো ইঞ্জিন দিছে, 2013 সালের মডেলের গাড়ি, আমরা এটা চাইনি, ওরা ধরাই দিছে এটা, বুঝছো? তো এটা হলো ভুল। তো এখন হইলো এটা গেল আমাদের হইলো তোমার রেজিস্ট্রেশন ফিস গেল। এখন হইলো তোমার এটা কিসের, ও আমরা হলো সিএনসি করাইছি, সিএনসিও এক্সপেন্সিভ, কারণ তুমি যখন লেজার কাটিং করাচ্ছ, লেজার কাটিং ভালোই কস্টলি। আর এই যে আমাদের দেখো ফার্ম, আমি তোমাকে দেখাচ্ছি খরচগুলো করো বেশি। ধরো তুমি 367 টাকা টোটাল আমাদের কাজ হয়েছে, মানে ওরা যদি তোমরা যখন ওয়ার্কার দিয়ে কাজ করাবা, বুঝছো, অনেক সময় হয় কি ওয়ার্কার যে কিন্তু চুপ করে বসে থাকে এক জায়গায়, বা তোমরা কোনো কাজ করতেছো না, তোমরা আশেপাশে চারটা খেতে গেলা, দে উইল কাউন্ট দা আওয়ার অ্যাকচুয়ালি, বুঝছো? ওইভাবে ওদের পেমেন্ট, ঠিক আছে? তো তোমরা যখন নিবা যে ধরো আমি 2টা ওয়ার্কার কাজ করাচ্ছি, তো 2টা ওয়ার্কার পুরো 2 আওয়ার টানা কাজ করবে, আর নিজেদের ওয়ার্ক ফ্লোটা গুছায় নিবা যে আমি এটার পর এটা করাবো, ওইটার পর এটা করাবো। দেখা গেল কি তুমি কাজ করতে বসলা, তুমি ধরো একটা কাজ শুরু করলা, এরপর বসে আসো, তো তোমার আওয়ার কাউন্টটা কিন্তু হচ্ছে, মাঝখানে ওদের প্রফিটটা হচ্ছে। তো তোমরা যখনই কাজ করবা কাজটা পুরোটা গুছায় নিবা, আগে গুছায় নিয়ে তারপর লোকটাকে ডাকবা, লোকটাকে তখন আওয়ারটা শুরু করে, তখন ওইভাবে কাজ করবা, না হলে তোমার টাকা লস হবে। তো আমাদের ধরো এরকম ভুলভ্রান্তি হয়তো, আমরা বসে থাকতাম ভাবতাম, তো ওরা এই আওয়ার গুলা কাউন্ট করতো তখন, বুঝছো? আওয়ার গুলো কাউন্ট করার জন্য আমাদের বিল অনেক বেশি এসে গেছে, কিন্তু কাজও হয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু এইগুলা নেক্সট থেকে খেয়াল রাখবো, তাহলে ধরো আমরা ঠকবো না। তো এখানে ধরো 1,10,000 টাকা আমাদের ধরো, তখন আমাদের এক্সপার্টিস ছিল না, এখন ধরো আমাদের এক্সপার্টিস আছে, তো আমরা এটাকে 200 আওয়ারে নিয়ে আসতে পারবো। কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে যেখানেই কাজ করো, ঠিক আছে? শুনতেছো? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হলো তোমার। হ্যাঁ, এখন আসি হলো এই যে বিয়ারিং, তারপর এগুলো হবে যাবে নর্মাল দোকান থেকে। তো এখন দেখো এখানে টোটাল কস্টটা দেখছো। আরেকটা জিনিস, ট্রাভেল ফি ফর চ্যাসিস, এখন দেখো, তো এখানে আমি জাস্ট একটা যাত্রাটা লিখছি। তো তুমি জানো প্রত্যেকবার যখন আমি আপ ডাউন করাই আমাদের 4500 টাকা খরচ হয় একবার আপ ডাউনে।
তুমি ট্রাকে করে 4500 টাকা তো মিনিমাম, মানে ধরো কাছাকাছি লোকেশন, ধরো তুমি গাজীপুরে গেলা, তো তোমার যাইতে 2000, আসতে 2000। আর ঢাকায় যদি ধরো গেল, ঢাকায় গেলে তোমার 4100 টাকা বা 4000 টাকা হলো তোমার যাওয়া, 3500 টাকা আসা। তো তোমার জাস্ট একটা পিক আপ নিতেই তোমার যদি 7500 লাগে, আর এরকম যদি আমি 6 থেকে 7 বার করি, তাহলেই তোমার 50,000 টাকা নাই, তাই না? তো এইটা করা যাবে না। তো যখনই আমরা কোনো কাজ করাতে নিয়ে যাব, তো আমরা সর্ট আউট করবো যে আমাদের এই সমস্যা, ওই সমস্যাগুলো একবারে নিয়ে মানে ধরো যেখানে নিয়ে যাই একবারে নিয়ে যাব, যাতে হলো এই বারে বারে 50,000 টাকা খরচ, মানে 6,000-7,000 টাকা খরচ না হয়। ঠিক আছে? এটা হলো আমাদের ভুল থেকে শিক্ষা, বুঝছো? আমরা যখন কাজটা করছি, আমরা তো ধরো ট্রাই এন্ড এরর করতে করতে শিখছি, তো বুঝতাম না যে কোনটার পর কোনটা হবে। এখন ধরো আমরা আছি, আমরা তোমাদের বলবো যে এখনই যাও না, বা কখন যাওয়া লাগবে, এরকম ভাবে টাইম গুলো সেট করে যাবা, যাতে বারবার আমার এই 7,500 টাকা বা 8,000 টাকা খরচ না হয় প্রত্যেক যাত্রায়। বুঝতে পারছো? তো এইটা গেল হলো আমার, ধরো এখানে ধরো 12 লাখ টাকা তো আমি জাস্ট দেখাইছি, আরো 2.5 লাখ টাকা আছে যেটা হইলো আমি দেখাই নাই। এটা কারণ হইলো পরে আরো, এটা আমি ভিসি, এই শীটটা আমি রেডি করছিলাম এখান থেকে অলমোস্ট কত, ইন জুলাই, তাই না? আচ্ছা, তো আমি রেডি করছি 8 মাস আগে। ঠিক আছে? তখন গাড়ি 70% কমপ্লিট ছিল। তো এরপরে আমাদের আরো যে 6 মাস কাজ হইছে, মানে এখন যে কমপ্লিট কন্ডিশনে যেতে রং টং সব সহ আমাদের এখন কিন্তু অলমোস্ট 15 লাখ টাকার কাছাকাছি গেছে। ঠিক আছে? তো বুঝতেছো যে এক্সপেন্সিভ প্রজেক্ট। এখন ধরো আমি এতক্ষণ তোমাকে এক্সপেন্সের কথা যেহেতু বললাম, আমি এখন তোমাকে জাস্ট বলি যে তোমার এখন সোর্স অফ ইনকামটা কি। তো ফর্মুলা টিমের সোর্স অফ ইনকাম কি অ্যাকচুয়ালি কি? আচ্ছা, একজন বলো সোর্স অফ ইনকাম কি কি, যে কেউ একজন বলো শুনি, আমি অনেকক্ষণ বলছি, গলা ব্যথা হয়ে গেছে। কে বলবা? ভাই আমরা তো টাকা Sponsors or ঢালতেছি membership fee? প্লাস হ্যাঁ, স্পন্সরশিপ, জেনারেল মেম্বার টাকা, রিক্রুটমেন্ট স্পন্সরশিপ। হ্যাঁ, আচ্ছা, আর ভাই আমাদের টাকা। এটাই তো আমরা এতদিন যেভাবে চালাইছি। তো মজার বিষয় হলো ফর্মুলা এতদিন চলছে, মানে কত কত সাল, হ্যাঁ, তো গত 1 বছর আগেও আমাদের কাছে অনেক টাকা দেওয়া কোনো স্পন্সর ছিল না, কারণ গাড়িটা কমপ্লিট অবস্থায় ছিল না। তো তখন ফর্মুলা টিম পুরোটা রান করছে হলো সেলফ ফাইন্যান্স। ঠিক আছে? তো সেলফ ফাইন্যান্স কি? আমাদের ব্যাচের প্রত্যেকে আমরা 10K করে দিছি। ঠিক আছে? আমরা প্রত্যেকে 10K করে দিছি, আর ভাইয়ারাও 19 ব্যাচও 10K করে দিছে। তো ওইটা দিয়েই কিন্তু আমাদের এতদিন প্রজেক্টটা রান করছে। এই 15 লাখ টাকা বা এই 10 লাখ টাকা খরচ কিন্তু আসলে এমনি না হলে কখনো উঠানো যাইতো না। তো সবাই যখন এটা দিছে তখনই কিন্তু টিমটা চালানো গেছে। তো এখন দেখো, তো গাড়িটা যখন একটা ভালো কন্ডিশনে আসছে, তখন আমরা কি স্পন্সর তোমার আস্তে আস্তে রেসপন্স করা শুরু করছে। তো আমরা আমাদের ইহো জীবনে ফর্মুলার জন্য সব মিলায় 1 লাখ টাকা, সরি 1.5 প্লাস 50 প্লাস 50 সব মিলে 2.5 লাখ টাকা স্পন্সর পেয়েছি মাত্র, মানে পুরা ইহো জীবনে, বুঝছো? মানে এটা হলো সত্যি কথা, আমি তোমাকে মিথ্যা হয়ে কিছু বলতেছি না। তো ইহো জীবনে 2.5 লাখ টাকা স্পন্সর পেয়েছি, কারণ তখন গাড়ি কমপ্লিট ছিল না। তো কয়েকটা কোম্পানি জাস্ট ভরসার জোরে আমাদের দিছে, আর বাকিটা ধরো ওই যে টোটাল টুলস যেটা করছিল, টোটাল টুলস হলো আমাদের জিনিসপত্র দিছিল 1 লাখ টাকার ওয়ার্থি, মানে আমাদের, তোমরা কি আমাদের টোটাল টুলসের জিনিসগুলো দেখছো? ওখানে কিন্তু অনেকগুলো বক্স আর ইকুইপমেন্ট গুলো সব দামি দামি। তো ওইটা, তো সব মিলাই ধরো 3 লাখ টাকার স্পন্সর পেয়েছি, আর বাকিটা কিন্তু সেলফ ফাইন্যান্স চালাইছে। এখন দেখো, তো নেক্সট ব্যাচে যখন তোমরা কাজ চালাবা, প্লাস হলো আরেকটা জিনিস, এখন আসলে আরেকটা, তো আমরা যখন দেখতেছি, তো ম্যাগাজিনটা আনার রিজনটা কি ছিল অ্যাকচুয়ালি? তো আমরা দেখতেছি যে আমাদের ফান্ডিং এর অবস্থা খারাপ, প্লাস হইলো আমরা স্পন্সরও পাচ্ছি না, আর আমাদের দেখানোরও কিছু নাই। তো পয়েন্টটা বুঝো। তো দেখানোর যেহেতু কিছু নাই, তখন আমরা করলাম কি, আমরা হইলো ম্যাগাজিন লঞ্চ করার কথা ভাবলাম। তো ম্যাগাজিন কেন? কারণ ম্যাগাজিন একটা দেখানোর বিষয়, মানে যখনই তুমি কোথাও যাবা, তুমি ম্যাগাজিনটা দিবা, এটা তোমার জন্য একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, আর ম্যাগাজিনটা ভালো হলে অবশ্যই একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো এই তুমি জাস্ট কনভারসেশনটা স্টার্ট করতে পারবা। তো ম্যাগাজিনে আমাদের বাজেট, আমরা ভাবি নাই যেত পাবো, তো আমরা ম্যাগাজিনে পাইছি 1.5 লাখ টাকা। ঠিক আছে? ম্যাগাজিন করতে লাগছে আমার কত, 1 লাখ টাকা। তো 50K আমরা হলো ফর্মুলায় দিছি। আর হইলো ধরো তোমার জেনারেল মেম্বার রিক্রুটমেন্ট গেল, তারপর হইলো 21 ব্যাচের সাপোর্ট, এটা গেল।
তো এইগুলা হলো টিমটাকে ফুয়েল করছে। এখন দেখো তোমরা যখন টিম চালাবা তখন অবশ্যই খেয়াল রাখবা যে নিজেরা একটু, যেহেতু এটা মানে একটা ইঞ্জিনিয়ারিং টিম, আর বুঝোই তো আর মজার বিষয় হইলো, মজার বিষয় আইওটি একটা টাকাও দেয় নাই, ঠিক আছে, দেয় নাই এই ভিসি। ভাই ভাই এটা কি আমাদের ক্ষেত্রেও হবে, লাইক চলতেই থাকবে, কখনো না না আর না না না, টাকা এখন পাবো না? মানে তখন রিজনটা ছিল কি দেখো, কারণ তখন যে রিজনটা ছিল যে গাড়ি পুরোপুরি কমপ্লিট নেই, দেখানোর কিছু না থাকলে আসলে কেউ দেয় না। আমিও কখনো একটা তুমি যখন কোথাও জমি কিনতে চাও, তুমি যদি জমিটা না দেখো, তুমি কি জমিতে ইনভেস্ট করবে? তখন করবা না তো, তাই না? তো সেম জিনিসটা হলো, তখনও কেউ রাজি ছিল না। কিন্তু এখন দেখো আমরা একটা গুড সিচুয়েশনে আছি। তো আমাদের যারাই আছো, তো সবার মধ্যে টিম চালানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে সবাই ভাবে স্পন্সর টিমই শুধু স্পন্সরের কাজ করবে। দ্যাটস নট রাইট ভাই। কারণ স্পন্সর টিম একাই যে তোমার স্পন্সর এনে দিতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। তোমাদের পুরো একটা ব্যাচ হিসেবে কাজ করতে হবে, বুঝছো? একটা ব্যাচ হিসেবে কাজ করতে হবে। কারণ তোমরা যদি একটা গাড়ি নিজেরা বানায় একটা কম্পিটিশন করে আসো, ইট উইল বি ইয়োর সাকসেস। তুমি সিভিতে লিখবে, কারণ সিভিতে ইসিএ তে একটা প্রজেক্ট, অনেক ইসিএ তে যদি তুমি একটা প্রজেক্ট দেখাতে পারো, দিস ইজ বেটার দেন হ্যাভিং আ প্রেসিডেন্ট পজিশন ইন দ্য ক্লাব, বুঝছো? আর যদি তুমি এই কম্পিটিশনে ভালো কিছু করো অ্যাকচুয়ালি। তো এখন দেখো তুমি যখন টিম চালাবা, তোমাদের এখন অবশ্যই তোমাদের যে একটু সিনসিয়ার থাকা লাগবে। তো সিনসিয়ার জন্য কি কি করা লাগবে? ব্যাচমেটদের পুশ দিয়ে টাইমলি তোমরা ধরো এই যে, কারণ আমাদের কিন্তু যখন এই যে টাকাগুলো তোলা লাগছে তখন কিন্তু অনেক পুশ দিয়ে দিয়ে তোলা লাগছে। তো তোমরা যেটা করবা যে নিজেরা একটু বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং থ্রু দিয়ে টাইমলি দিয়ে দিও। কারণ তোমরা এইটা না করলে ইনস্ট্যান্ট ধরো এত বড় একটা ফান্ডিং মানে এত বড় একটা সাপোর্ট তো ঠাস করে আসে না। ধরো এখন আমরা নতুন গাড়ির কাজ শুরু করবা, ধরো তোমরা এখন নতুন গাড়ির কাজ শুরু করবা, এখন ফর্মুলার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তো আচ্ছা আমি এখানে তোমাকে ডিফারেন্স বলি। তো রোভারে ধরো আমরা 5K করে নিই, কারণ আর এটা হয়ে যায়। আর ধরো রোভার তো প্রতি বছর বানায়, তো প্রতি বছর 5K করে। তো রোভারের ক্ষেত্রে 5K তে হয়ে যায়, কারণ ধরো রোভারের ইনিশিয়াল কস্টটা কম। তো ফর্মুলার ক্ষেত্রে যে ফর্মুলা আমরা 10K কেন নিই, কারণ হইলো আমাদের ইনিশিয়াল কস্টটা কিন্তু বেশি। আমি যখন একটা চেসিস বানাতে যাবো, আমি আবার একটা ইঞ্জিন কিনতে যাবো, আমার ঠাস করে 4 লাখ টাকা লাগতেছে। বুঝতে পারছো? এটা হলো প্রবলেমটা। তো আমরা এই জন্য কখনো তো আচ্ছা তোমাদের আরেকটা মজার বিষয় বলি। তো এরকম হয়েছে যে ফর্মুলা ফান্ড নেগেটিভ 1 লাখ টাকায় চলছে, বুঝছো? নেগেটিভ 1 লাখ টাকা। তো তখন কেমনে চলছে? তখন হইলো এরকম ফারহান ভাইয়া, তারপর হামিদ ভাইয়া, আমি, অনিম, তো আমরা ধরো যারা মেম্বার ছিলাম, তো ইমার্জেন্সিতে তখন আমরা কিছু কিছু দিয়ে ধরো 30K কিরকম, হ্যাঁ এরকম ফারহান ভাই 30K, হামিদ ভাই 30K দিয়ে ফান্ডটা আর কি তখন চালাই দিছিল, যাতে কোনো রকমে চলে। পরে ধরো ফান্ডে হইলে ব্যাক না, মানে এই মেন্টালিটি থাকা উচিত আর কি টিম চালানোর ক্ষেত্রে। তো তোমরা আর কি খেয়াল রাখবা যে ব্যাচমেটরা অবশ্যই মানে ধর এক ব্যাচমেট যদি টাইমলি না দেয়, পুশ করো আর কি, যে তোরা দিয়ে দিস, যাতে মানে চালাতে কষ্ট না হয়, বুঝছো? মানে নাইলে কিন্তু ধরো গাড়ির কাজ আটকায় থাকে অনেক সময়। আমাদের এমন একটা পজিশন হয়েছিল যে আমরা নেগেটিভ 1.5 লাখ টাকায় আছি, গাড়ির কাজ অফ হয়ে আছে, কারণ আর তো কেউ দেওয়ার নেই। তো এই সিচুয়েশনটা খুবই খারাপ। তখন ধরো কাজও আগায় না, তুমি শিখতেও পারতেছি না, কম্পিটিশনও লেট হয়ে যাচ্ছে। তো এই প্রবলেম গুলোর জন্য তোমরা আগে থেকে একটু নিজেদের মধ্যে বন্ডিংটা থাকলে ভালো হয়। আচ্ছা এটা গেল আমরা ফাইন্যান্স। আচ্ছা তো আচ্ছা ফাইন্যান্সে কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই এখানে আপনি বেশি দেখাইছেন, ভাই আপনি এখানে ভুলভাল দেখাইছেন, বা এরকম কিছু? ভাই কারো কোয়েশ্চেন আছে? না বলো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো মার্কেট অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিস ক্ষেত্রে আমি একটা প্রথম স্টোরি বলবো তোমাদের। তো স্টোরিটা হলো, তো আমি পড়ি ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তো আমাকে কি বলে কই গেল, আচ্ছা আমাকে ফারহান ভাই তোমার বাংলা মোটর পাঠাইছে যে থ্রটেল ভালভ কিনতে, ঠিক আছে? সরি থ্রটেল কি বলে, হ্যাঁ থ্রটেল ভালভ কিনতে। তো এখন হলো আমি পুরা মার্কেট খুঁজছি, বুঝছো? পুরা মার্কেট থ্রটেল ভালভ বলছি, কেউ আমাকে চেনে না, কেউ থ্রটেল ভালভ চেনে না। তো তারা কি চেনে, পরে আমি করছি কি, যেহেতু কাজ হচ্ছে না, তো আমি তখন একটা ছবি বের করে দেখানো শুরু করছি। তখন এক লোক বলে এটা তো বাটারফ্লাই, ঠিক আছে? তো একটা হলো ইঞ্জিনিয়ারদের ভাষা,
আর একটা হলো আমাদের মার্কেট মামাদের ভাষা, বুঝছো? এটা শেখা লাগবে। তো তোমরা যখন কোনো কিছু কেনা মানে বিশেষ করে অটোমোবাইলের জিনিসপাতি মার্কেটিং করবা, তখন অবশ্যই মার্কেট মামাদের ভাষাটা জানা লাগবে। তো এটা জানলে যে সুবিধাটা হবে, তুমি বার্গেন করতে পারবা, বা ওরা তোমাকে নুব ভাববে না, কারণ ওখানে প্রত্যেকটা দোকানদার যারা বসে ওরা তোমার থেকে 100 টাইমস স্মার্টার। এটা তোমরা মানো? জি ভাই। কারণ ওরা তোমাকে জি আচ্ছা, ভাই, যারা মানি। হয়তো যাও নাই কখনো তারা বুঝবে না, কিন্তু যারা গেছে তারা বুঝবা যে ওরা তোমাকে 100 বার বিক্রি করে খাইতে পারবে। তো তুমি যাতে ওদের কাছে না ঠকো, তুমি অবশ্যই কিছু জিনিসপাতি জেনে রাখা লাগবে। সেটা হলো কি মার্কেট মামা মেকানিক মামা ল্যাঙ্গুয়েজ, বুঝছো? তো মেকানিক মামা ল্যাঙ্গুয়েজ তোমার জেনে রাখা লাগবে। তো মেকানিক মামা ল্যাঙ্গুয়েজ এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি তোমাদের বোঝার জন্য। এই যে দেখো, মজার উদাহরণ, শক অ্যাবজর্বারকে ওরা সকেট জাম্পার বলে, তারপর ট্রাইপড জয়েন্ট সিবি জয়েন্টকে কলকি বলে, বুঝছো? তো তোমরা একটা কাজ করবা যে মার্কেটে যাওয়ার আগে ধরো তোমাদের ড্রাইভার থাকে, ওদেরকে ছবি দেখায় বলবা যে এইটার নাম কি। আর মানে ধরো তুমি একটা শিট রেডি করবা, তোমরা একটা গুগল শিট রেডি করলা ধরো একটা, ঠিক আছে? তো ওই গুগল শিটে তোমরা এখানে ওইটার আসল নাম, একটা ছবি, আর হলো মার্কেটে কি বলে, প্লাস হইলো একটা এস্টিমেটেড প্রাইস দিয়ে রাখবা। ধরো তুমি ধরো জানো থ্রটল ভালভের প্রাইস হলো 3000 টাকা, মানে অ্যাকচুয়ালি তুমি তোমার ড্রাইভার থেকে শুনছো। তো তোমাকে যখন দোকানদার তোমাকে নুক ভাববে, ও বলবে 10,000 টাকা, বুঝছো? এক্স্যাক্টলি এটাই করছিল আমার সাথে। বলছে ও আচ্ছা, আপনার থ্রটল ভালভ লাগবে, 15,000 টাকা দাম। তো আমি তো শুনে থল একটা এইটার দাম 15,000 টাকা। তো আমি তো তখন বুঝি না কিছু, যে 15,000 টাকা দিয়ে কেনা যাবে না, তারপর ব্যাক করছি। তো এইটা হলো কথা, যে তোমাকে যদি ওরা বুঝে যে তুমি বোকা, তাহলে তোমাকে এফ করে ফেলবে। তো এটা একটা। আরেকটা জিনিস হইলো কি বললাম, ভুলে গেলাম, আচ্ছা ভুলে গেছি, যাই হোক মনে নাই। তো আচ্ছা, এখন দেখো এখানে সবগুলো আর কিছু কিছু জিনিস ওরা আবার নামেই চেনে, যেমন ইউভি জয়েন্ট, রোজ জয়েন্ট, এগুলো নামেই চেনে। আরো জিনিসপাতি আছে, তোমরা একটা গুগল শিট বা কিছু একটা বানায় তারপর খুঁজো। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যখন তুমি নাট বোল্ট কিনতে যাবা, ঠিক আছে? তো মামারা হইলো তোমার মিলিমিটার বুঝে না, ঠিক আছে? তো তারা মিলিমিটার বোঝে, তারা বুঝে কি সুতা, ঠিক আছে? তো এটা হলো তাদের ল্যাঙ্গুয়েজ, যে 3 সুতা সমান 10 mm। এই জিনিসটা খেয়াল রাখবা যদি তুমি কখনো আর কি মার্কেট করতে যাও, মানে যারা কেনাকাটা করতে যাবে জিনিসপাতি, তাদের জন্য এটা। এখন আমরা আছি যে কোথায় কি পাওয়া যায়। তো সব পুরান জিনিসপাতির জন্য কি ধোলাইখাল লালমোহন স্ট্রিট, টুল বেয়ারিং এর জন্য নবাবপুর, আর তোমার গাড়ির বাইকের নিউ পার্ট যেগুলো মানে লুব্রিকেটিং অয়েলটা, ওগুলো বাংলা মোটর, কারণ নতুন জিনিস। আর আমরা সার্ভিস যদি আচ্ছা, এখন আমরা হচ্ছে কি কেটিএম এ ধরো আমরা একটা কানেকশন বানায় রাখছি এতদিন ধরো ওদের সাথে কাজ টাজ করে। তো সার্ভিস যদি কেটিএম এর ইঞ্জিন থাকে তাহলে তো কেটিএম, বাট কেটিএম এর ইঞ্জিনে অনিম হয়তো তোমাদের বলবে যে কেটিএম এর ইঞ্জিনে আসলে স্টিক করা ভালো হবে না, কারণ কেটিএম এর ইঞ্জিনের ইসিউতে কোনো কাজ করা যায় না, মানে প্রবলেম হয় অনেক। আর এটা মডিফিকেশন কিছুই করা যায় না, মানে লক করা থাকে, ফ্যাক্টরি লক বলে এটাকে, ফ্যাক্টরি লক বলে, ঠিক আছে? এটা হলো তোমার মার্কেট রিসার্চ। ও আরেকটা জিনিস, এই যে হাই পারফরমেন্স মোটর, ঠিক আছে? ইন্ডিয়ার একটা কোম্পানি, এটা হলো ফেসবুকে মানে তোমার ইনস্টাগ্রামে অনেক পপুলার ছিল তখন জিনিসপাতি কেনার জন্য। এটা একটা ধাপ্পাবাজ, এটা থেকে নিবা না, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, ও আচ্ছা, অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্পন্সরশিপ, ডকুমেন্টেশন এন্ড অ্যাপ্রোচ। আচ্ছা, আমি তোমাকে জাস্ট স্পন্সরশিপের 2টা লেটার দেখাই। হয়ে গেল। হ্যাঁ, তো এক মিনিট, একটু লেটারটা 2টা পাশাপাশি রেখে দেখালে ভালো হবে। আচ্ছা, এখন দেখো, আমি বলবো যে আমি এখন জাস্ট 2টা লেটারের মধ্যে সমালোচনা করবো আর কি, যে কোনটার কি সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখন দেখো, আমরা নর্মালি যে ভুলটা করি, বুঝছো? কি বলবো? আচ্ছা, তো যে ভুলটা করতাম আগে অ্যাকচুয়ালি, তো আমরা এখানে ধরো সব জায়গায় এমডি বা কিছু একটা লিখে যাও তোমরা, ঠিক আছে? এমডি এই বরাবর ওই বরাবর এগুলা লিখে যাও। তো এগুলা লিখে যাওয়ার জন্য সমস্যাটা কি, কারণ এক এক কোম্পানিতে তোমার এক্সিকিউটিভ ডিরেক্টর হেড, অনেক কোম্পানিতে সিইও হেড। তো সবসময় সবচেয়ে বেস্ট কি এই জায়গাটা খালি রাখা। তো খালি রাখতে সুবিধা হয় কি, যার বরাবর লেখলা তার বরাবর দিতে পারলা। আর এই জিনিসগুলো ম্যান্ডেটরি না, এটা আসলে হুদায় দিছিলাম, তো এটা না দিলেও হয়, এটা হুদায়। আচ্ছা, এরপর আসি হইলো তুমি, আচ্ছা এখন তোমার
একটা লেটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? ইম্পর্টেন্ট পার্ট হলো তোমার কাভার লেটারটা। কারণ যখনই কেউ পড়ে সে হলো কয়েকটা পেজ দেখে, সেটা হলো কাভার লেটারটা দেখে, তারপর তুমি কত টাকা চাচ্ছ এটা দেখে, আর তোমার কি কি অ্যাচিভমেন্ট এটা দেখে। তো এখন দেখো এই লেটারটায় তোমার, আমরা যে ভুলটা করছি, তোমার অবশ্যই সাবজেক্টটা হাইলাইট করে দিতে হবে, আর আমরা কিসের জন্য চাচ্ছি ওই পার্টটা হাইলাইট করে দিতে হবে, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্যটা হাইলাইট করে দিলে, ধরো একটা সিওর তো টাইম নেই কি পড়তেছে, তো সে যাতে একবারে বোঝে। আর এখানে ধরো দুইটা সাইন থাকলে ভালো হয়, টিম লিড থাকলে টিম লিড, প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্ট, ঠিক আছে? এরকম দিয়ে দিবা সাইন। এটা গেল হলো তোমার আচ্ছা। তো এই জন্য আমরা দেখো, তো পরের লেটারে আমরা এটা কারেকশন করছিলাম, অটোমেটিক্যাল লেটারটা, এই জন্য কারেকশন করে দিছি যে এখানে, আর এই জিনিসগুলো একটা হাইলাইট করা দরকার আমাদের। ও আর এখানে অবশ্যই ডিয়ার স্যার এন্ড ম্যাডামটাই লিখবা, কারণ সমস্যাটা হয় কি যে অনেক সময় যদি কোনো ম্যাডাম থাকে সে আবার মাইন্ড করতে পারে, আর একটা রিজন। আচ্ছা, এরপর দেখো এই অ্যাবাউট আইওটি হাবিজাবি এইসব পেজগুলায় পারলে ছবি দিয়ে ভরায় দেওয়া উচিত, কারণ দেখো এখানে আসলে কেউ এই লেখাগুলো পড়বে না, তুমিও পড়বা না, আমিও পড়বে, কিন্তু লেখাগুলো ঠিক হওয়া লাগবে, বুঝছো? লেখাগুলো যাতে ঠিক হয়, যদি কেউ পড়ে যেটা ভালো হয়, তো লেখাগুলো ঠিক হওয়া লাগবে, প্লাস হলো ছবি দিতে হবে, অনেক ছবি দিবা। আর তোমাদের এই যে কোন কোন কম্পিটিশন করতেছি, এই কম্পিটিশনে বা কি কি অ্যাচিভমেন্ট, এখানে যদি আমরা কিছু ছবি দিয়ে দেখাতে পারতাম, মানে এখানে যদি ইলাস্ট্রেশন করতে পারতাম তাহলে ভালো হইতো অ্যাকচুয়ালি। ইলাস্ট্রেশন তাইলে অ্যাকচুয়ালি ভালো, কারণ তারা এই জিনিসগুলো ফিফথ ফোর্থ এভাবে ওয়ার্ড দেখে বোঝাটা আসলে কঠিন। আচ্ছা, এরপর আসে হলো স্পন্সরশিপ বেনিফিট। এই পেজটা আমাদের একটা বড় ভুল ছিল, কারণ কি এই যে এইভাবে লিখে দিছি না, এটা সবার জন্য খুবই অপছন্দ, কেউই মানে কোন স্পন্সর এগুলো পছন্দ করে না, যে তুমি এরকম মানে আনপ্রফেশনাল আর কি, আনপ্রফেশনাল এটা, ঠিক আছে? তো তোমার আর কি যেটা করতে হবে, তো আমি তোমাকে ডান পাশের লেটারটা দেখাই। তো ডান পাশের এই লেটারটা দেখো, আমরা যেটা করছি কোথায় যেন, ও স্পন্সরশিপ বেনিফিটস, এই বেনিফিটসটা তোমার এই যে এভাবে দিতে হবে, কারণ যাতে সে এক দেখায় বুঝতে পারে, বুঝছো? তারা কয়েকটা পেজ দেখে, স্পন্সরশিপ মাইলেজ, তোমার কভার পেজ, আর হলো কত টাকা, এই তিনটা পেজই মেইনলি সবাই দেখে। তো তোমার এইভাবে ক্লিয়ারলি বুঝাই দিতে হবে অবশ্যই ডকুমেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে? আর এই যে এইসব লঞ্চ ইভেন্ট, আচ্ছা তো এখানে দেখো লঞ্চ ইভেন্ট এগুলো আমরা দিছিলাম ফর এক্সট্রা অ্যাট্রাকশন, যদি এটা করতে পারি কখনো তাহলে তো অনেক ভালো। আর মিডিয়া কোলাবোরেশন, এই পেজটাই হলো এইভাবে না দিয়ে এই অটোমেকা দেখো, এই যে এই যে এভাবে দিলে ভালো হয়, মানে তুমি যত লেখা কমায় তুমি গ্রাফিক্স বা ধরো তোমার ভিজুয়ালাইজ করতে যেটা সুবিধা হয়, মানে তোমার কাছে জিনিসপাতিগুলো যাতে সহজে দেখতে পারো আর কি। এখানে ধরো তোমার পড়তে কষ্ট হচ্ছে, অনেক ইনফরমেশন লাগতেছে, তো এই পাশে দেখো কত লাইট লাগতেছে না জিনিসটা, তোমার পেপারটাকে তুমি একবারে বুঝতে পারতেছো তোমার কি কি দরকার। শুনতেছো কেউ? আসো। হ্যাঁ ভাই, আমরা অন্তিক টেকনোলজি জি ভাই শুনতেছি। এগুলাই দেখছিল। হ্যাঁ, তো একবার আর কি দেখবে যাতে আর কি কেউ মানে কেউ আর কি এ না করে, তো এই পেপার লেটারটা আরো অনেক চেঞ্জ দরকার আর কি। এখন দেখো ফাইন্যান্সিয়াল স্পন্সর, তো স্পন্সরশিপ এখানে আমরা ইউএসডি তে দিছিলাম, কারণ হলো অনেক সময় ভাই বাইরে, আমি বলতে ভুলে গেছি, তো আমরা 16 ব্যাচ 15 ব্যাচ থেকে কিছু সাপোর্ট পাইছিলাম, অলমোস্ট 1 লাখ টাকা সাপোর্ট পাইছিলাম ভাইয়াদের থেকে। ভাইয়ার অনেক ভালো ছিল, কারণ তখন ওই যে যখন নেগেটিভ 1.5 লাখ টাকা চলে গেছিলাম তখন। আচ্ছা, এরপর হইলো এই যে নন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, এটা বাদ দিবা নেক্সট বার। আর এখানে আমরা একটা মাইলেজ দিছিলাম, তো মাইলেজ দিলে আর কি ওই যে আগের যেটা দেখাইছে ওটা দেওয়া লাগবে না। আর কমপ্লিমেন্টস এখানে এগুলো কেউ দেখে না, বাট এখানে হলো যে দুজনে ফার্স্টে নাম দিল তারা সবসময় ফোন ধরো, ঠিক আছে? ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি আসি একটা পারফেক্ট স্পন্সর লেটার দেখাই, মানে আমরা যে ভুলগুলো থেকে যেগুলো শেখা উচিত ওগুলা থেকে আর কি এই লেটারটা দেখানো। তো এই লেটারটা দেখো আচ্ছা, এই লেটারটায় খুবই কি বলে, আচ্ছা দেখো এখন এখানে দেখো আমরা অ্যাবাউট এমপি দিছি, তো এটা আসলে দেওয়া লাগে বলে দিছি, এগুলো কেউ দেখে না, বাট এই ছবিটা ইম্পর্টেন্ট। তো নেক্সট বার যখন ফর্মুলা লেটার বানাবা, এরকম একটা গাড়ি সহ একটা ছবি থাকবে এবার, ঠিক আছে? গাড়ি এখানে পুরো টিম সামনে, তাহলে না টিমের মতো লাগবে, তখন তো গাড়ি ছিল না এই জন্য দেখাতে পারিনি। এখন দেখো আর নেক্সট ধরো ইভেন্টস গুলো ক্লিয়ার হওয়া লাগবে, মানে তুমি কি কি করবা ওগুলো অবশ্যই ক্লিয়ার হওয়া লাগবে। আর অ্যাচিভমেন্ট সবসময় ছবি দিবা। আরেকটা সাজেশন হলো যে অ্যাচিভমেন্ট যেটাই করো নিচে একটা
জিনিস লিখে দিবা যে এটা কিসে অ্যাচিভ করছে। কারণ অনেক সময় অনেকে অ্যাচিভমেন্টস দেখে জানতে চায় কি, মানে ধরো আমার এক সময় একবার এটা হয়েছিল যে একটা স্যার পড়তেছে, পড়ার পর আচ্ছা এটা কিসে হয়েছে, আমি তো আর জানি না কিসে হয়েছে। তো সে যাতে দেখে বুঝতে পারে যে এটা কিসে হয়েছে বা কোন ধরনের কম্পিটিশন হয়েছে। তো এই জিনিসগুলো আর কি দেখালে ভালো। আর এই যে আর নাম্বারস, এভাবে নাম্বারস যদি ফুটে তুলতে পারি অ্যাকচুয়ালি গুড ফর দ্য লেটার, মানে খুবই দেখতে ভালো লাগে। তো এই লেটারটা জাফরিন বানাইছিল, খুবই সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি লেটারটা। এই লেটারটা তোমাদের যারা স্পন্সর টিম আছে তাদের মধ্যে ফলো করতে বলছিলাম। আর ব্যাংক ডিটেলসে আইওটি, এখানে তো ব্যাংক ডিটেলস দেওয়াই লাগবে। আর এই তো এটা হলো লেটার। আচ্ছা এখন আসি তোমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স ফর স্পন্সর। যে স্পন্সর ডাজন্ট কেয়ার তুমি বিদেশে যে কি করতেছো, বুঝছো? এটা হলো ফার্স্ট কারণ। হলো তারাও জানে যে বিদেশে যাওয়ার পার্সেন্টেজ তোমার কত কম। তো তারা যেটা এক্সপেক্ট করে যে তুমি ক্যাম্পাসে মানে গাড়িটা বানানোর পর কতটা শোকেস করতেছো, বা ধরো ভিডিও করতেছো কিনা, বা তুমি আচ্ছা এখানে লিখি তুমি ভিডিও করতেছো কিনা। তারপর তুমি ওই যে ওটাকে কি বলে জানি, ওই যে ক্যাম্পাস ক্যাম্পাস ট্যুর দেয় যে, এই ভুলে গেলাম তো, রোড শো। হ্যাঁ, তো রোড শো করতেছো কিনা, কারণ রোড শোটা অ্যাকচুয়ালি ম্যাটার করে ফর দি স্পন্সর। কারণ ধরো আমাদের স্পন্সর ড্যাশবোর্ড, এখন ড্যাশবোর্ডকে তো বিদেশে কেউ চিনবে না, ঠিক আছে? তো ড্যাশবোর্ডের প্রমোশন কোথায় লাগবে? বাংলাদেশে অবশ্যই। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তাদেরকে আকর্ষণ করার বিষয় হইলো যে আমরা দেশের মধ্যে কিভাবে কিভাবে এটা প্রচারণা করতেছি, দ্যাট ইজ দ্য মেইন থিং ফর দেম অ্যাকচুয়ালি। আর তুমি অনলাইনে কতটুকু ওদের দেখাচ্ছ, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি আমাদের প্রেজেন্ট করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হলো, ধরো তুমি ফর্মুলার জন্য স্পন্সর গেছো, আমি প্রথমে যে ভুলটা করতাম, আমি হলো কম্পিটিশনে একটা হিউজ ডিসক্রিপশন দিতাম যে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন কি, ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে কি কি হয়, কেন যাওয়া হচ্ছে। তো দে ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট দিস, বুঝছো? তো ম্যাটার করে না তাদের কাছে এটা, কারণ ওরা কিছু তুমি যতই যা বলো ওরা কিছু বুঝবে না। তো তোমাকে এটা মানে সহজ ভাষায় বলবো যে আমি বিদেশে কম্পিটিশন করতে যাচ্ছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এখানে আপনাদের লোগো থাকবে, বুঝছো? এইটা হলো তোমার সেলিং পয়েন্ট হওয়া উচিত যে আমরা বিদেশে যাচ্ছি একটা কম্পিটিশন আছে, কি কম্পিটিশন ওদের কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমি এটা বাংলাদেশে তোমার শোকেস করতেছে আর কি, এটাই। বুঝতে পারছো? এটা হলো ধরো ওরা বেশি ম্যাটার করে, আর লিঙ্ক তো লাগেই, এটাই স্পন্সরশিপের ক্ষেত্রে এটাই। আর ধরো সামনে ধরো অফলাইনে বসলে ধরো আরো কিছু বললাম, এখন আপাতত আর তেমন অনেক বড় হয়ে গেছে সেশন, আর একটু বাকি আছে, সেটা হলো আচ্ছা আচ্ছা এরপর সবচেয়ে আচ্ছা, তো আমাদের স্লাইড প্রায় শেষের দিকে। এখন আসি হলো অপারেশনস একটা বড় কাজ হলো তোমার রিক্রুটমেন্ট, ঠিক আছে? তোমার কাছে মনে হচ্ছে যে রিক্রুটমেন্ট হয়তো টিম ওয়াইজ হয়, ঠিক আছে, টিম ওয়াইজ অবশ্যই হয়, কিন্তু পুরো অপারেশনসটা মানে পুরো রিক্রুটমেন্টটা সামলাতে হবে কিন্তু অপারেশনসে যারা আসো তাদের, ঠিক আছে? তো অপারেশনসে পুরো রিক্রুটমেন্টটা প্ল্যান করতে হবে। প্ল্যান কিভাবে করবা? যে ধরো এটা হলো ধরো জিম, ঠিক আছে, জিম ভাই, এটা হলো ফারহান। তো এরা ধরো তোমার একজন ইঞ্জিন টিমে, একজন হলো ধরো সাসপেনশন টিমে। তো এই টিমগুলোকে তোমার কাজটা বুঝায় দেওয়া লাগবে যে এই টাইমের ফ্রেমের মধ্যে কোয়েশ্চেন রেডি করতে হবে, এই টাইম ফ্রেমের মধ্যে রেডি করা শুরু করতে হবে। আর অবশ্যই তোমরা এগুলা অপারেশনস টিমকে দেওয়া হবে, তারপর অপারেশনস টিম এগুলা ধরো সিনিয়রকে কোয়েশ্চেনগুলো চেক করে নেবা, তাহলে ধরো বেটার হয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আর রিক্রুটমেন্টের ক্ষেত্রে ধরো টাইমলাইনটা ম্যাটার করে, কারণ ধরো এখন তোমার রোভারেরও তোমার রিক্রুটমেন্ট চলতেছে আর ফর্মুলা রিক্রুটমেন্ট চলতেছে। তো এটা কিন্তু স্টুডেন্টের জন্য ঝামেলা হয়ে যাবে। তো তোমার তখন করতে হবে কি, একটা একটা শেষ হলে একটা করলে বেটার হয়। কম্পিটিশন করে আসলে খুব একটা লাভ হবে না, কারণ দেখা যাবে তখন আবার প্রায়োরিটি বেসিসে অনেকে যেতে পারে। তো সবাই যাতে দুইটাই অ্যাপ্লিকেশন করতে পারে এই জিনিসটা খেয়াল রাখবে আর কি। এটা গেল তোমার টাইমিং অফ রিক্রুটমেন্ট। আর আচ্ছা ভাইবার ক্ষেত্রে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শুনবো। আচ্ছা তোমরা তো দিছো, কে ফর্মুলা ভাইবা দিছো, একজন একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো যে ভাইবাতে কি হয়েছে অ্যাকচুয়ালি, ভাইরা কি চাইছে, তোমার কি মনে হয়েছে? 22 থেকে একজন বলো, এই মুকিত সিয়াম। ভাই আমি হ্যাঁ 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 ভাই কি মানে কি চাইছে এটা এক্স্যাক্টলি বলতে পারবো না হয়তো, বাট মানে তোমার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার টেকনিক্যাল করো। কোয়েশ্চেন করাইছে, নিজের ইন্টারেস্ট জানতে চান। আচ্ছা মানে আমি ভাই যা যা জানি সবই বলছি আর কি, অনেক কিছু ভুলও বলছি, বাট আচ্ছা তো ভাইবার ক্ষেত্রে হলো
কে কতটা পারে ওটা ম্যাটার কম ম্যাটার করে, কার ডেডিকেশন কত বেশি ওইটা ম্যাটার করে। মানে আর তোমার তো ধরো আগে কাজ ধরো তোমরা ধরো এক্সপার্ট যখন রিক্রুট করবে 23-এর, তো তোমরা যেগুলো খেয়াল রাখবা যে অবশ্যই আগে কাজ মানে এতদিন তো একটা ওয়ার্ক দেখবা যে ওদের কাজ কেমন হচ্ছে, তারপর ধরো ওরা কন্ট্রিবিউট করতে পারবে কিনা, তারপর হলো টেকনিক্যাল নলেজ হালকা আছে বা শেখার ইচ্ছা আছে কিনা, বুঝছো? মেইন যেটা সেটা হলো শেখার ইচ্ছা। ধরো অনেক ট্যালেন্টেড মানুষ কিন্তু নতুন করে শেখার ইচ্ছা নেই, তখন আসলে সেটা টিমের জন্য বার্ডেন হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল রেখে একটা রিক্রুটমেন্ট করবো অবশ্যই নেক্সট বার। তো আমার মনে হয় আর তেমন কিছু বলার নাই, আপাতত মনে পড়তেছে না কিছু। তো তোমাদের আর কিছু জানার আছে কারণ, না হলে শেষ করি। আচ্ছা, আজকে সেশন কেমন লাগলো? মানে আমি কি বেশি বকবক করে ফেলছি বা কোনো ফালতু কথাবার্তা বলছি বেশি? না ভাই, ফুললি ডিটেইল না ছিল, ভাই, and অনেক ভালো লাগছে, আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেটিভ ছিল। আমি আর কি তোমাদেরকে আমরা আমাদের স্ট্রাগল গুলো শেয়ার করছি যে আমরা কোথায় কোথায় আটকাইছি, ওই জায়গাগুলো যাতে তোমরা না আটকাও নেক্সট বার। তো আমরা চাই যে অ্যাকচুয়ালি ফর্মুলা ওডি থেকে একটা গাড়ি বিদেশে যাক, ফর্মুলা চায়না হলো বা ফর্মুলা ইক হলো, যেটাই হোক, তোমরা হইলে বা 21 হলেও যে হলো যাক, এটাই হলো আমাদের আশা। তো এই হলো আজকের সেশন, সবাই ভালো থাকো তাহলে। ভাইয়া নতুন টিমদের নিয়ে আমাদের আইওবি একবার ঘুরে যান। ও ভাই, আপনি জয়েন করছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? খুব সুন্দর ভাই সেশন ভালো দিলেন। আছেন? হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। ভাই তোমরা একদিন আচ্ছা, সবাই আইওবি এসে পরিচয় ঘুরে হয়, যাও। ধরো আইবি এর ফর্মুলা আইবি টিম লিড ভাইয়াও জয়েন করছে আমাদের সেশনে আজকে। তো কি অবস্থা সবার? সবাই কি রিক্রুটমেন্ট নিয়ে খুব টেনশন নাকি? ভাই রিক্রুটমেন্ট শেষ ওদের। ওদের এরা সবাই হচ্ছে নতুন টিমের? হ্যাঁ ভাই, ওরা নতুন টিমের, আমরা আর কি নতুন টিম ফর্মেট দিয়ে শুরু করছে। আমাদের নতুন কয়জন রিক্রুট হইলো? তোমরা তো ভাই অনেক মানুষ। এই নাসিফ, তুমি তাহলে হচ্ছে রেকর্ডিং অফ করে দাও এখন। নাসিফ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই তাহলে ভাই বাকিদেরকে আমি লিভ নিতে বলি, তাহলে ওরা তাহলে যাক, আমরা কথা বলি। হ্যাঁ শিওর শিওর।